আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে লার্ন উইথ নিলয় চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের এই নতুন লেকচার ভিডিওতে আমরা পড়ব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়, চতুর্থ অধ্যায় মানব শারীরতত্ত্ব, রক্ত ও সঞ্চালন। তোমরা জানো এইচএসসি এবং মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। অলমোস্ট প্রতিবার মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং এইচএসসিতে এখান থেকে মাল্টিপল প্রশ্ন থাকে। সুতরাং আমরা খুবই গুরুত্ব দিয়ে ধারাবাহিক কয়েকটা ভিডিও লেকচারের মাধ্যমে অধ্যায়টা সম্পূর্ণরূপে শেষ করব। তো সবার প্রথম পড়ায় চলে আসি। সবার প্রথম অধ্যায়টার কনসেপ্ট শুরুই হয় হচ্ছে রক্ত সংবহন তন্ত্র দিয়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে রক্ত সংবহন তন্ত্র কি? দেখি আমরা বইয়ে চলে আসি। বইয়ে রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে কি বলা আছে? বলা হচ্ছে রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে বলা হয় রক্ত সংবহন তন্ত্র। প্রথম কথা হচ্ছে রক্তবাহিকা সমৃদ্ধ। আমাদের রক্তবাহিকা শরীরে কি কি আছে? আমাদের আছে হচ্ছে ধমনী, আমাদের আছে হচ্ছে শিরা এবং তাদের কৈশিক জালিকা। তার মানে ধমনী শিরা সমৃদ্ধ অর্থাৎ রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত। অবশ্যই হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত, কারণ হচ্ছে আমাদের রক্ত সংবহনতন্ত্রের কেন্দ্রীয় পাম্প যন্ত্র হচ্ছে হৃৎপিণ্ড। তার মানে রক্তবাহিকা সমৃদ্ধ এবং হৃৎপিণ্ড দিয়ে নিয়ন্ত্রিত যে তন্ত্রের মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয় তাকে রক্ত সংবহন তন্ত্র বলে। খুব সহজ এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে 1628 খ্রিস্টাব্দে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করেন। প্রশ্ন আসবে মানুষের রক্ত সংবহন সম্পর্কে সর্বপ্রথম ধারণা প্রদান করেন কে? উত্তর হবে ব্রিটিশ চিকিৎসক উইলিয়াম হার্ভে। সাল প্রয়োজন নেই। তারপর হচ্ছে রক্ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরা চলে যাব রক্ত সম্পর্কে বিস্তারিত আলোচনায়। তো সবার প্রথম জানতে হবে রক্ত কি, রক্তের স্পেসিফিক ক্রাইটেরিয়াগুলো আমাকে জানতে হবে। তো চলে আসি রক্তের স্পেসিফিক ক্রাইটেরিয়া। সবার প্রথমে আসবে রক্ত হচ্ছে মানুষের জীবন রক্ষাকারী, অবশ্যই তাই, এক বিশেষ তরল যোজক টিস্যু। তার মানে রক্ত এক ধরনের বিশেষ তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু, রক্ত তরল, সন্দেহ নেই কোনো, যোজক টিস্যু কেননা সে হচ্ছে শরীরের সমস্ত অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে, সে কারণে তাকে বলা হয় যোজক টিস্যু। এবং এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে বিভিন্ন রক্তবাহিকা দেহের সকল কোষে পুষ্টি, ইলেকট্রোলাইট, হরমোন, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন কোষ ইত্যাদি বহন করে এবং কার্বন ডাইঅক্সাইড ও বর্জ্য পদার্থ প্রত্যাহিত হয়। তার মানে হচ্ছে রক্ত এমন এক ধরনের তরল যোজক টিস্যু যার মাধ্যমে রক্তবাহিকা কি করে? দেহের সমস্ত কোষে পুষ্টি পদার্থ পরিবহন করে, ইলেকট্রোলাইট পরিবহন করে, হরমোন পরিবহন করে, ভিটামিন, অ্যান্টিবডি, অক্সিজেন, ইমিউন কোষ ইত্যাদি পরিবহন করে এবং পরিবহন করার পাশাপাশি কী করে? কার্বন ডাইঅক্সাইড ও বর্জ্য পদার্থ প্রত্যাহার করে। জানতে হবে এমসিকিউ, একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে কতটুকু রক্ত বিদ্যমান? 5 থেকে 6 লিটার। এবং সেটা মোট ওজনের কত পার্সেন্ট? সেটা মোট ওজনের 8%। রক্তের প্রকৃতি, রক্ত কেমন? সামান্য ক্ষারীয়। যেহেতু রক্ত সামান্য ক্ষারীয় তার মানে পিএইচ হ্যাজ টু বি গ্রেটার দেন 7। তার মানে এর পিএইচ ভ্যালু কত? পিএইচ হচ্ছে 7.35 থেকে 7.45, গড়ে 7.4। এই কারণেই হচ্ছে যেহেতু 7-এর চেয়ে একটু বেশি তার মানে রক্ত ঈষৎ ক্ষারীয়। জানতে হবে রক্তের তাপমাত্রা, খুবই গুরুত্বপূর্ণ। রক্তের তাপমাত্রা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। রক্তের আপেক্ষিক গুরুত্ব অর্থাৎ ঘনত্ব, রক্তের ঘনত্ব পানির চেয়ে কিছুটা বেশি, সেটা কত? 1.065। এবং রক্তের মধ্যে অজৈব লবণ বিদ্যমান। অজৈব, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। অজৈব লবণ, জৈব লবণ নয়। অজৈব লবণের উপস্থিতির কারণে রক্তের স্বাদ কেমন? নোনতা। তার মানে এই প্যারাটা এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সত্য মিথ্যার প্রশ্ন আসতে পারে তথ্যমূলক এমসিকিউ। আমরা চলে আসবো হচ্ছে রক্তের উপাদান। সেন্ট্রিফিউজ যন্ত্রে আমি যদি হচ্ছে টেস্ট টিউবের মধ্যে রক্ত নিয়ে সেটাকে আমি ঘোরাই, আমি হচ্ছে দেখব যে সেই টেস্ট টিউবের মধ্যে রক্ত দুটি স্তরে বিভক্ত হয়ে যায়। উপরে আমি পাবো হচ্ছে হালকা হলুদ বর্ণের একটা অংশ যাকে আমি বলি রক্তরস বা প্লাজমা, এবং সেই প্লাজমা কত পার্সেন্ট থাকবে? প্লাজমা থাকবে 55%। এবং নিচে গাঢ়তর অংশ থাকবে যাকে বলা হচ্ছে রক্তকণিকা। রক্তকণিকা কত পার্সেন্ট থাকবে? 45%। তার মানে রক্তকে সেন্ট্রিফিউজ করলে
রক্তরস বা প্লাজমা পাওয়া যায় 55% এবং রক্তকণিকার মিশ্রণ পাওয়া যায় 45%। এবার রক্তকণিকা সমূহের মধ্যে স্বাভাবিকভাবেই লোহিত রক্তকণিকার পরিমাণ বেশি এবং লোহিত রক্তকণিকার আধিক্যের কারণে রক্তকে লাল দেখায়। তারপর আমরা চলে আসব রক্তরস বা প্লাজমায়। আমরা মাত্র পড়ে আসলাম রক্তরস বা প্লাজমা কি। রক্তরস বা প্লাজমা হচ্ছে সেন্ট্রিফিউজ করার পরে হালকা হলুদ বর্ণের যে তরল অংশ পাই সেটাকেই বলা হয় রক্তরস বা প্লাজমা। তার মানে আমাকে প্রথম কথা এমসিকিউ জানতে হবে রক্তরস বা প্লাজমার বর্ণ কেমন, হালকা হলুদ। জানতে হবে রক্তরস বা প্লাজমায় পানির পরিমাণ কত। পানির পরিমাণ হচ্ছে 90 থেকে 92%। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। রক্তরস বা প্লাজমায় পানির পরিমাণ 90 থেকে 92% এবং বাকি 8 থেকে 10% কি, বাকি 8 থেকে 10% হচ্ছে কঠিন পদার্থ। এইবার এই কঠিন পদার্থের মধ্যে দুই রকম পদার্থ আছে, একটা হচ্ছে জৈব পদার্থ, একটা হচ্ছে অজৈব পদার্থ। তার মানে সেই জৈব পদার্থের পরিমাণ কত, 7 থেকে 9% এবং অজৈব পদার্থের পরিমাণ কত, 0.9%। তাহলে এখানে আমরা কি পেলাম, আমরা এখানে পেলাম হচ্ছে যে রক্তকে আমি বিশ্লিষ্ট করলে পাই হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস বা প্লাজমা আছে 55%, রক্তকণিকা 45%। এই রক্তরস বা প্লাজমার 90 থেকে 92% হচ্ছে পানি, বাকি 8 থেকে 10% হচ্ছে কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের মধ্যে দুই রকম উপাদান আছে, একটা হচ্ছে জৈব উপাদান, একটা হচ্ছে অজৈব উপাদান। জৈব উপাদানের পরিমাণ হচ্ছে 7 থেকে 9%, অজৈব উপাদানের পরিমাণ হচ্ছে 0.9%। এইবার আমরা বিস্তারিত আলোচনায় চলে আসব অজৈব পদার্থ। আমরা মাত্র পড়ে আসলাম যে রক্তরসে অজৈব পদার্থের পরিমাণ প্রায় 0.9%। এটা আলাদা করে দাগানোর প্রয়োজন নেই। কোন কোন অজৈব পদার্থ রয়েছে লাগবে না, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না। চলে আসবো হচ্ছে রক্তের জৈব পদার্থ। দেখি আমরা রক্তের মধ্যে কোন রকম জৈব পদার্থ পাই। রক্তের মধ্যে সচরাচর যেই জৈব পদার্থগুলোকে পাই তাকে যদি আমি লেবেলিং করি, প্রধানতম তিনটা ভাগ হবে প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ এবং অন্যান্য পদার্থ। তার মানে রক্তের জৈব পদার্থের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে প্লাজমা প্রোটিন, নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ এবং অন্যান্য পদার্থ। চলে আসব প্লাজমা প্রোটিন। রক্তের প্লাজমা প্রোটিন কি কি আছে। রক্তের প্লাজমা প্রোটিন কি কি আছে সেটা জানার আগে আমাকে জানতে হবে রক্তে প্লাজমা প্রোটিনের পরিমাণ কত। রক্তে প্লাজমা প্রোটিনের পরিমাণ শতকরা 7.5 জানতে হবে প্লাজমা প্রোটিনের মধ্যে কোন কোন প্রোটিন বিদ্যমান। সেই প্রোটিনগুলো হচ্ছে অ্যালবিউমিন, গ্লোবিউলিন, প্রথমবিন এবং ফাইব্রিনোজেন। এই চারটা প্রোটিন হচ্ছে রক্তের প্লাজমা প্রোটিন। তার মানে এখান থেকে প্রশ্ন আসবে নিচের কোনটি রক্তরসে বিদ্যমান প্লাজমা প্রোটিন। মনে রাখার জন্য আমরা একটা ছন্দ পড়তে পারি, সেই ছন্দটা হচ্ছে ফারিহা প্রথম গুলশানে এলো। ফারিহাতে কি হয়, ফারিহাতে হয় হচ্ছে ফাইব্রিনোজেন, প্রথমে হয় হচ্ছে প্রথমবিন, গুলশানে হয় গ্লোবিউলিন, এলোতে হয় অ্যালবিউমিন। তার মানে হচ্ছে আমার রক্তরস বা প্লাজমার জৈব পদার্থের অন্তর্ভুক্ত যে প্লাজমা প্রোটিন চারটা, সেই প্লাজমা প্রোটিন শেখা হয়ে গেল। এবার আমরা চলে আসবো নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ। খুব স্বাভাবিকভাবেই নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থগুলো আমরা জানি, সেটা হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন এবং হচ্ছে জ্যানথিন অ্যামোনিয়া। এবার ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন এগুলো যে রেচন পদার্থ আমি হচ্ছে সেটা প্রায় ক্লাস 9-10 থেকে জেনে আসছি। তার মানে এখানে একটা নতুন নাম আমি পাবো, সেটা হচ্ছে জ্যানথিন। এটা যদি হচ্ছে বই না পড়া থাকে মনে হতে পারে যে এটা হয়তো বা উদাহরণে ছিল না। এবার চলে আসবো অন্যান্য পদার্থ। অন্যান্য পদার্থগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমার খাদ্যসার, অর্থাৎ গ্লুকোজ, ফ্যাট, কোলেস্টেরল, থাকবে হচ্ছে কিছু হরমোন, বিভিন্ন প্রকার এনজাইম, কিছু ভিটামিন, কিছু রঞ্জক পদার্থ। এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন না। চলে আসবো হচ্ছে আমরা রক্তরসের কাজ। রক্তরসের কাজ খুবই গুরুত্বপূর্ণ। এবার মনে হতে পারে যে কাজ কিভাবে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। কাজ হচ্ছে দুইভাবে আসতে পারে, একটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় সত্য মিথ্যা হিসাবে এমসিকিউ, যে রক্তরসের কাজ নয় কোনটি, এইভাবে আসতে পারে, অথবা এইচএসসিতে
সিকিউ হিসেবে। সুতরাং 2 হিসেবে আমরা খুবই গুরুত্ব দিয়ে সেটা পড়ব। সবার প্রথম চলে আসি রক্তরসের কাজ, দেখি কাজগুলো আমরা জানি কিনা। প্রথম কাজ হচ্ছে রক্তের তরলতা রক্ষা করে এবং ভাসমান রক্তকণিকা সহ অন্যান্য দ্রবীভূত পদার্থ দেহের সর্বত্র পরিবাহিত হয়। খুব স্বাভাবিক, কেননা রক্তকণিকা সমূহ রক্তরসে দ্রবীভূত থাকার মাধ্যমেই হচ্ছে রক্তের তরলতা রক্ষা পায় এবং রক্তরসের মাধ্যমেই দ্রবীভূত থেকে তারা কি করে দেহের সর্বত্র পরিবাহিত হয়। আশা করি এটা বুঝতে সমস্যা থাকবে না। চলে আসবো হচ্ছে পরিপাকের পর খাদ্যসার রক্তরসে দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন টিস্যু অঙ্গে বাহিত হয়। বুঝতেই পারছি, কারণ হচ্ছে আমি যখন খাবার খাই, খাবার পরিপাক হয়ে যে খাদ্যের সারবস্তু সেটা হচ্ছে রক্তে যায়। রক্তের কোথায় যায়? রক্তরসে। সেই রক্তরসে মিশে সেটা হচ্ছে আমার দেহের বিভিন্ন টিস্যু কোষ বা অঙ্গে পৌঁছায় শক্তি সরবরাহের জন্য। তারপর জানতে হবে তোমার হচ্ছে টিস্যু থেকে যে সমস্ত বর্জ্য পদার্থ বের হয় তা রেচনের জন্য বৃক্কে নিয়ে যায়। তার মানে হচ্ছে এই যে আমি বললাম যে হচ্ছে আমার পরিপাকের পর খাদ্যসার রক্তরসে দ্রবীভূত হয়ে দেহের বিভিন্ন টিস্যু ও অঙ্গে বাহিত হয়। তার মানে খাদ্য যখন কোনো একটা টিস্যু বা কোষে গেল, সেখানে সেই খাদ্যটা জারিত হবে, জারিত হয়ে শক্তি উৎপন্ন করবে। সেই শক্তি উৎপন্ন সময় সেখানে বর্জ্য পদার্থ তৈরি হয়। তার মানে সেই টিস্যু থেকে সেই বর্জ্য পদার্থ বের করে সেটাকে দেহ থেকে নিষ্কাশনের জন্য অর্থাৎ রেচনের জন্য বৃক্কে নিয়ে যাওয়ার কাজ কি করে? রক্তরস। তারপর চলে আসবো টিস্যুর অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসে বাইকার্বনেট রূপে দ্রবীভূত থাকে। এমসিকিউ হিসেবে আসতে পারে টিস্যুর অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসে কি রূপে দ্রবীভূত থাকে? খুবই অল্প পরিমাণ অক্সিজেনও রক্তরসের মাধ্যমে বাহিত হয়। জানতে হবে লোহিত কণিকায় সংবদ্ধ হওয়ার আগে অক্সিজেন প্রথমে রক্তরসেই দ্রবীভূত হয়। এটা কি কথা বললো? আমরা জানি যে হচ্ছে ফুসফুসে গৃহীত অক্সিজেন লোহিত রক্তকণিকার সাথে সংযুক্ত হয়ে আমার রক্তের মাধ্যমে দেহে পরিবাহিত হয়, কিন্তু বলা হচ্ছে যে লোহিত রক্তকণিকায় সংবদ্ধ হওয়ার আগে অর্থাৎ অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠনের আগে অক্সিজেন প্রথম রক্তরসেই দ্রবীভূত হয়। তারপর বলা হচ্ছে রক্তরসের মাধ্যমে হরমোন, এনজাইম, লিপিড প্রভৃতি বিভিন্ন অঙ্গে বাহিত হয়। খুব স্বাভাবিক কথা, কেননা হচ্ছে বিভিন্ন হরমোন, এনজাইম, লিপিড এরা রক্তরসের মাধ্যমেই বা পরোক্ষভাবে আসলে রক্তের মাধ্যমেই দূরবর্তী অঙ্গে প্রবাহিত হয়। তারপর চলে আসবো রক্তরস রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। এটা কেমন কথা? কারণ অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে কারণ হচ্ছে আমার রক্ত বাফার রূপে কাজ করে। আমার রক্তের মধ্যে আছে হচ্ছে প্রোটিন বাফার, বাইকার্বনেট বাফার। কেননা হচ্ছে আমরা মাত্র পড়ে আসলাম যে টিস্যুর অধিকাংশ কার্বন ডাইঅক্সাইড রক্তরসে বাইকার্বনেট রূপে থাকে। রক্তরসে আমার বিভিন্ন প্লাজমা প্রোটিন থাকে। তার মানে এই প্রোটিন বাফার বা বাইকার্বনেট বাফারের কারণে, বাফার মেকানিজমের কারণে রক্তরস কি করে? রক্তের অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে। তারপর চলে আসবো রক্ত জমাট বাঁধার প্রয়োজনীয় উপাদানগুলো পরিবহন করে। রক্ত জমাট বাঁধার জন্য যে প্রয়োজনীয় রাসায়নিক উপাদান সেইগুলো হচ্ছে রক্তরস কি করে? পরিবহন করে। এবং পরবর্তীতে সর্বশেষ কাজ সেটা হচ্ছে যকৃত, পেশি ইত্যাদি অঙ্গে উৎপন্ন তাপ শক্তিকে সমগ্র দেহে পরিবহন করে দেহের তাপের সমতা রক্ষা করে। তার মানে বলা হচ্ছে যে আমার যকৃত, পেশি এই সমস্ত জায়গায় বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং সেই সমস্ত জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে যে তাপ শক্তি উৎপন্ন হয় সেই তাপ শক্তি এক জায়গায় না রেখে রক্ত যেহেতু একটা তরল মাধ্যম, সেই মাধ্যমের মাধ্যমে সেটা পুরো শরীরে পরিবহন করে দেহের তাপের সমতা রক্ষা করে। আশা করি রক্তরসের কাজগুলো বুঝতে পেরেছি। মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি রক্তরসের কাজ 9 কোনটি সপ্তমিত হিসেবে আসে কিংবা এইচএসসি কেও আশা করি তোমাদের অ্যান্সার করতে খুব বেশি সমস্যা হবে না। এবার চলে আসবো হচ্ছে আমরা রক্তকণিকা। এইবার এতক্ষণ রক্তরস পড়লাম, এবার চলে আসবো রক্তের আরেকটা উপাদান রক্তকণিকা। রক্তে ভাসমান বিভিন্ন যে কোষ তাদেরকেই বলা হয় রক্তকণিকা। জানতে হবে রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হিমাটোপোয়েসিস। প্রশ্ন আসবে রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? হিমাটোপোয়েসিস। জানতে হবে অবশ্যই এটা আমরা অলরেডি জেনে এসেছি যে রক্তের 45% হচ্ছে রক্ত
কণিকা। এবার রক্তকণিকাগুলো হচ্ছে আমার রক্তরসের মধ্যে দ্রবীভূত থাকে। এবার আমরা জানি খুব সহজ, সেটা হচ্ছে তোমার রক্তকণিকাগুলো কয় রকমের হয়। রক্তকণিকাগুলো হচ্ছে 3 রকমের হয়। একটা হচ্ছে তোমার এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা, লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা, প্লাটিলেট বা অনুচক্রিকা। এরিথ্রো মানে হচ্ছে লাল, সাইট হচ্ছে সেল, তার মানে এরিথ্রোসাইট মানে হচ্ছে রেড সেল বা লোহিত রক্তকণিকা। লিউকো মানে হচ্ছে বর্ণহীন, যেটা হচ্ছে স্পেসিফিক কোনো রং নেই। সাইট হচ্ছে আসলে প্রিম্যাচিউর সেল, তার মানে লিউকোসাইট মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা এবং প্ল্যাটিলেট হচ্ছে অনুচক্রিকা। এইবার আমরা চলে আসব এই 3 ধরনের রক্তকণিকা সম্পর্কে বিস্তারিত আলোচনায়। খেয়াল করে দেখব আমরা এতক্ষণ ধরে যে সংখ্যাসূচক তথ্যগুলো পড়েছি এটা এখানে সুন্দর করে দেওয়া আছে। যেমন রক্তের প্রধান উপাদান 2টা, একটা হচ্ছে রক্তরস বা প্লাজমা আর একটা হচ্ছে রক্তকণিকা। রক্তরস বা প্লাজমায় হচ্ছে 90 থেকে 92% পানি, 8 থেকে 10% কঠিন পদার্থ। এবার সেই 8 থেকে 10% কঠিন পদার্থের মধ্যে অজৈব উপাদান 0.9%, জৈব উপাদান 7 থেকে 9%। রক্তকণিকার মধ্যে 3 রকম রক্তকণিকা, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এবার অজৈব উপাদান সমূহ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, খুব স্বাভাবিক কম্পোনেন্টস যেগুলো রক্তে থাকা উচিত। এবং জৈব উপাদানের মধ্যে রয়েছে আমার প্লাজমা প্রোটিন, ওই যে বললাম ফারিহা প্রথম গুলশানে এলো, ফাইব্রিনোজেন, প্রথম বিন, গ্লোবিউলিন, অ্যালবিউমিন। এবং নাইট্রোজেন গঠিত রাসায়নিক পদার্থের মধ্যে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামোনিয়া, এই 4টা বর্জ্য পদার্থ বাই ডিফল্ট আমরা জানি। এক্সট্রা জানবো জ্যান্থিন। এবং অন্যান্য পদার্থের মধ্যে আমি বলছিলাম খাদ্যসার, তার মানে হচ্ছে গ্লুকোজ, লিপিড, হরমোন, এনজাইম, রঞ্জক পদার্থ। এবার যদি সেটা হয়ে থাকে আমরা চলে আসব রক্তকণিকা সমূহের বিস্তারিত আলোচনায়। সবার প্রথম চলে আসব লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট। তাহলে লোহিত রক্তকণিকা সম্পর্কে আমাকে কিছু ক্রাইটেরিয়া জানতে হবে, যেখান থেকে সত্য মিথ্যা হিসেবে এমসিকিউ, এইচএসসি বা অ্যাডমিশন টেস্ট 2 জায়গাতেই আসে। সবার প্রথম, মানবদেহের রক্তরসে ভাসমান গোল, তার মানে লোহিত রক্তকণিকা আকৃতি কেমন? গোল। দ্বি অবতল, লোহিত রক্তকণিকা দেখতে কেমন? বাইকনকেভ বা দ্বি অবতল। সে হচ্ছে চাকতির মতো, সে হচ্ছে নিউক্লিয়াস বিহীন। খুবই গুরুত্বপূর্ণ, লোহিত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াস বিহীন কিন্তু অক্সিজেনবাহী। তার মানে ওই যে লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন বাইন্ড করে হিমোগ্লোবিন যৌগ হিসেবে। তার মানে অক্সিজেনবাহী, হিমোগ্লোবিন যুক্ত। দেখতে কেমন? অবশ্যই আমরা জানি লাল। লাল বর্ণের কণিকাকে বলা হয় লোহিত রক্তকণিকা। তার মানে আমি লোহিত রক্তকণিকা সম্পর্কে কিছু ক্রাইটেরিয়া জানলাম। প্রথম কথা হচ্ছে লোহিত রক্তকণিকা গোল, দ্বি অবতল, চাকতির মতো, নিউক্লিয়াসবিহীন কিন্তু অক্সিজেনবাহী, সে হচ্ছে হিমোগ্লোবিন যুক্ত এবং লাল বর্ণের। এবার জানতে হবে লোহিত রক্তকণিকার গড় ব্যাস কত? 7.3 মাইক্রোমিটার এবং গড় স্থূলতা 2.2 মাইক্রোমিটার। এবার এখানে লোহিত রক্তকণিকা সংশ্লিষ্ট যত সংখ্যাসূচক তথ্য আছে সেইগুলো যেন তোমাদের ওভারল্যাপ করে না যায়, আমি হচ্ছে একটা নোট বানিয়েছি। এখন যেহেতু হচ্ছে নোটটা হচ্ছে ভিডিওতে ইনক্লুড করা, তাই তোমরা যেটা করবে ভিডিও পজ করে এই নোটটা খাতার মধ্যে কপি করে ফেলবে। এবং যেহেতু হচ্ছে অ্যাডমিশন আসতে আসতে বা এইচএসসি পরীক্ষা শেষ হতে হতে আমাদের খাতার সংখ্যা অনেক হয়ে যাবে, সুতরাং তথ্যগুলো কোনোভাবেই খাতায় থাকবে না। তথ্যগুলো করবে কি, তুমি একটা হচ্ছে কাগজে লিখে বইয়ের মধ্যে লাগিয়ে নিবে, যেন তোমার যত ইনফরমেশন, যত অ্যাডিশনাল নোট সব কিছু বইয়ের মধ্যেই থাকে, এক জায়গায় তুমি সব তথ্য পাও। কেননা খাতা হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, কিন্তু বই অন্তত আমি চাইবো না তুমি হারিয়ে ফেলো। তাহলে এই হচ্ছে নোট, আমি দেখাচ্ছি। দেখো যে লোহিত রক্তকণিকা গড় ব্যাস কত? 7.3 মাইক্রোমিটার, গড় স্থূলতা 2.2 মাইক্রোমিটার। আমি নোটটা লোহিত রক্তকণিকা পড়ানোর পরে আবার দিব, আপাতত তোমরা জাস্ট দেখে রাখো। আমরা ঠিক এই কথাটাই বলছিলাম যে এ ধরনের কণিকার গড় ব্যাস 7.3 মাইক্রোমিটার, গড় স্থূলতা 2.2
মাইক্রোমিটার। তার মানে তোমাকে আলাদা করে সংখ্যা নিয়ে চিন্তা করতে হচ্ছে না। দেখো, আগে পুরাতন বইয়ে একটা ইনফরমেশন বলা ছিল যে হচ্ছে শুধুমাত্র উটের লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে। তার মানে প্রশ্ন আসতো যে নিচের কোন প্রাণীর লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস বিদ্যমান, আমরা খুব খুশি হয়ে অ্যান্সার করতাম উট। কিন্তু আসলে নতুন বই অনুসারে এই তথ্যটি ভুল। এবার আমাকে জানতে হবে বিভিন্ন বয়সের মানবদেহে লোহিত রক্তকণিকার সংখ্যা, সেটা প্রতি ঘন মিলিমিটার এককে জানতে হবে। সর্বপ্রথম দেখো, ভ্রূণদেহে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচাইতে বেশি। কত? সেটা 80 থেকে 90 লাখ। ভ্রূণ আস্তে আস্তে বড় হতে হতে সে শিশুতে পরিণত হলো। শিশুর দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা 60 থেকে 70 লাখ। তার মানে তুমি যত বড় হচ্ছ তোমার লোহিত রক্তকণিকার সংখ্যা তত কমছে। আস্তে আস্তে পূর্ণবয়স্ক পুরুষে সেটা কত? 54 লাখ। পূর্ণবয়স্ক স্ত্রী দেহে সেটা 48 লাখ। ওই একই কথা, যত সংখ্যা আমি সবগুলো নোটের মধ্যে ইনক্লুড করেছি। এ দেখো, লোহিত রক্তকণিকার সংখ্যা ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ, শিশুর দেহে 60 থেকে 70 লাখ, পূর্ণবয়স্ক পুরুষে 54 লাখ, পূর্ণবয়স্ক স্ত্রী দেহে 48 লাখ। আমি বলবো তোমরা ভিডিও পজ করে এই ইনফরমেশনগুলো খাতায় লিখে রাখো, যার ফলে হবে কি তোমাদের পড়তে গেলে খুব সহজ হবে, জিনিসটা শর্টেন হবে। এবার চলে আসবো একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বিভিন্ন শারীরিক অবস্থায় এ সংখ্যার তারতম্য ঘটে। অর্থাৎ ব্যায়াম ও গর্ভাবস্থায় কণিকার সংখ্যা বেশি হয়। প্রশ্ন, কোন কোন অবস্থায় লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি হয়? ব্যায়াম করা অবস্থায় এবং হচ্ছে গর্ভাবস্থায়। ব্যায়াম করা অবস্থায় কেহেনা লোহিত রক্তকণিকার সংখ্যা বেশি হয়, কেননা হচ্ছে আমি ব্যায়াম করার জন্য হচ্ছে আমি শক্তি খরচ করছি, সেই শক্তি যোগান দেওয়ার জন্য আমার কি হচ্ছে, আমার বিপুল পরিমাণ অক্সিজেন প্রয়োজন হচ্ছে, এবং সেই অক্সিজেন বাইন্ড করার জন্য প্রয়োজন বেশি পরিমাণ লোহিত রক্তকণিকা। এবার জানতে হবে লোহিত রক্তকণিকার সৃষ্টি, যে আমার শরীরে আমার বয়সের ঠিক কোন পর্যায়ে কোথায় লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়। দেখো, মানব ভ্রূণের প্রাথমিক পর্যায়ে বলতে এখানে কি বোঝানো হয়েছে? প্রাথমিক পর্যায়ে বলতে এখানে বোঝানো হয়েছে 3 সপ্তাহ বয়সে, ভ্রূণের 3 সপ্তাহ বয়সে। তার মানে মানব ভ্রূণের প্রাথমিক পর্যায়ে কোথায় লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়? কুসুমথলিতে। তারপর দেখো, মানব ভ্রূণের মাধ্যমিক পর্যায়ে কখন? 6 মাস বয়স পর্যন্ত। কোথায় লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়? যকৃত, এখানে। আর ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে কোথায় লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়? পরশুকা, কশেরুকা, স্টার্নাম ও শ্রোণীচক্রের লাল অস্থিমজ্জায় অবস্থিত বড় নিউক্লিয়াস যুক্ত এরিথ্রোব্লাস্ট নামক স্টেম কোষ থেকে অবিরাম লোহিত কণিকার সৃষ্টি হয়। তার মানে যদি প্রশ্ন হয় ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তোমার পূর্ণ বয়স পর্যন্ত লোহিত রক্তকণিকা কোথায় সৃষ্টি হয়? সৃষ্টি হয় আসলে এরিথ্রোব্লাস্ট নামক স্টেম সেল থেকে। এবার এরিথ্রোব্লাস্ট নামক সেই স্টেম সেল থেকে লোহিত রক্তকণিকার সৃষ্টি হয় বুঝলাম, কিন্তু এই এরিথ্রোব্লাস্ট নামক স্টেম সেলটা কোথায় থাকে? থাকে হচ্ছে পরশুকা, কশেরুকা, স্টার্নাম ও শ্রোণীচক্রের লাল অস্থিমজ্জায়। আমার শ্রোণীচক্রের লাল অস্থিমজ্জা মানে কি? আমার যে হচ্ছে হিপ বোনের রেড বোন ম্যারো, সেখানে। এবার আমাকে যেটা জানতে হবে যে এরিথ্রোব্লাস্ট নামক স্টেম কোষ থেকে, আমার প্রশ্ন হচ্ছে স্টেম কোষ কি, হোয়াট ইজ স্টেম সেল? আচ্ছা, উত্তরটা বলি। স্টেম সেল বা স্টেম কোষ হচ্ছে এমন এক ধরনের কোষ যেটা প্রয়োজনের সময় অন্য কোনো কোষে বিশেষায়িত হতে পারে। তার মানে তোমরা যদি হাইড্রা পড়ে থাকো, হাইড্রার ইন্টারস্টিশিয়াল কোষ ছিল, সেটা প্রয়োজনের সময় অন্যান্য দেহ কোষ থেকে শুরু করে অন্য যে কোনো কোষে পরিণত হতে পারতো। আমি যদি আমার মানব দেহের ইন্টারস্টিশিয়াল কোষ হিসেবে তুলনা করি, সেটাকে আমি বলবো স্টেম কোষ। তারপর চলে আসবো, এখানে কিছু কথা বলা আছে যে এই সময় হিমোগ্লোবিন সংশ্লেষিত হয় এবং একটি এরিথ্রোব্লাস্ট কয়েকবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। এ কথার মানে কি? খুব স্বাভাবিক, যখন লোহিত রক্তকণিকার সৃষ্টি হচ্ছে তখনও সেখানে হিমোগ্লোবিন সংশ্লেষণ হচ্ছে, এবং সেই লোহিত রক্তকণিকা এরিথ্রোব্লাস্ট কয়েকবার মাইটোসিস প্রক্রিয়ায়
বিভাজিত হয়। প্রশ্ন হতে পারে যে ভাইয়া লোহিত রক্তকণিকা তো নিউক্লিয়াস বিহীন, তাহলে লোহিত রক্তকণিকা মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হলো কি করে? আসলে হলো কি করে, খেয়াল করে দেখো যে লোহিত রক্তকণিকা যেখান থেকে সৃষ্টি অর্থাৎ এরিথ্রোব্লাস্ট থেকে, সেই এরিথ্রোব্লাস্ট ছিল নিউক্লিয়াস যুক্ত। সেই নিউক্লিয়াসটা কয়েকবার বিভাজিত হয়ে যখন লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট তৈরি করলো, দেখো কি বললো যে তখন লোহিত কণিকা পরিস্ফুটনের সময় সেই নিউক্লিয়াসটা সংকুচিত ও অকার্যকর হয়ে পড়ে। সে কারণে আমি বলি আসলে পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন। এখান থেকে আর কিছু জানার নেই, আমরা চলে আসছি পরবর্তী পেজে। এখান থেকে আর কিছু লাগবে না, জানতে হবে একটা ইনফরমেশন, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই কণিকা দ্বি অবতল হওয়ায় কি হয়, এই কণিকা দ্বি অবতল হওয়ায় গ্যাস ব্যাপনের ক্ষেত্র অনেক বেড়ে যায়। সমতল বা উত্তল হলে এমন সুযোগ সৃষ্টি হতো না। ঠিক আছে, এ কথা দিয়ে কি বুঝলাম? ধরলাম যে আমি একটা প্লেট, আমার প্লেটটা যদি কার্ভেচার না থাকতো, একদম যদি সমতল হতো, সেই প্লেটের মধ্যে আমি কি খাবার বা পানি নিতে পারতাম? খুব বেশি নিতে পারতাম না। বাট আমার এই প্লেটটা একটু কনকেভ হওয়াতে, আমার এই প্লেটটা একটু অবতল হওয়াতে এর মধ্যে আমি খাবার বা পানি নিতে পারি। এখানে ঠিক একই কথা বলা হয়েছে যে কণিকা দ্বি অবতল হওয়ায় গ্যাস ব্যাপনের ক্ষেত্র অনেক বেড়ে যায়, তার মানে সারফেস এরিয়া অনেকটা বেড়ে যায়। অনেকটা বড় সারফেস জুড়ে কি হতে পারে, গ্যাস ব্যাপিত হতে পারে। কিরকম গ্যাস ব্যাপিত হবে? ওই যে এর মধ্যে হচ্ছে কি হয়, এর মধ্যে অক্সিজেন এসে যুক্ত হয়। তাহলে এখানে আমরা এটা বুঝলাম। তারপর চলে আসবো হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে বিদ্যমান হিমোগ্লোবিন নিয়ে কিছুটা আলোচনা করব। জানতে হবে আমার যে প্রত্যেকটা হিমোগ্লোবিন অণু দুইটা জিনিস দিয়ে গঠিত, এর কম্পোনেন্ট দুইটা। একটা হচ্ছে হিম, হিম কি, হিম হচ্ছে অক্সিজেনবাহী লৌহ সমৃদ্ধ রঞ্জক। মানে মূলত হিম এক ধরনের রঞ্জক, বাট সে কি সমৃদ্ধ, সে হচ্ছে লৌহ সমৃদ্ধ, এবং সে কি পরিবহন করে, সে হচ্ছে অক্সিজেন পরিবহন করে। এবং আরেকটা অংশ সেটা হচ্ছে গ্লোবিন নামক প্রোটিন। তার মানে হিমোগ্লোবিনকে ভাঙলে আমি পাই হিম ও গ্লোবিন। গ্লোবিন কি এক ধরনের প্রোটিন। জানতে হবে এমসিকিউ। এমসিকিউ হচ্ছে একটি লোহিত কণিকার ওজনের কত পার্সেন্ট হিমোগ্লোবিন? একটি লোহিত কণিকার ওজনের 33% হিমোগ্লোবিন। এবার আমাকে একটা জিনিস জানতে হবে এমসিকিউ, যে মানবদেহের সকল লোহিত কণিকায় লৌহের সামগ্রিক পরিমাণ দেহের মোট লৌহের প্রায় কত ভাগ? 65 ভাগ। তার মানে আমার দেহে সর্বমোট যতটুকু আয়রন বা লৌহ আছে, শুধুমাত্র লোহিত রক্তকণিকায় তার কত শতাংশ আছে? তার 65%। এমসিকিউ পরের লাইন, প্রতি 100 মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? এই ভুলটা করা যাবে না। প্রতি 100 মিলিলিটার রক্তে 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, 16 মিলিলিটার না। প্রত্যেক লোহিত রক্তকণিকায় কয়টি হিমোগ্লোবিন অণু থাকে? প্রত্যেকটি লোহিত রক্তকণিকায় 280 মিলিয়ন হিমোগ্লোবিন অণু থাকে। তার মানে এইখানে 4টা ইনফরমেশন আমি পাচ্ছি, এবং এই 4টা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। সেই ইনফরমেশনগুলো আরেকবার রিকল করছি। প্রথম কথা হচ্ছে একটি লোহিত কণিকার ওজনের 33% হিমোগ্লোবিন। একটা লোহিত রক্তকণিকার ওজনের কত পার্সেন্ট? 33% হচ্ছে হিমোগ্লোবিন। মানবদেহের সমকল লোহিত কণিকায় লৌহের সামগ্রিক পরিমাণ দেহের মোট লৌহের কত ভাগ? 65 ভাগ। প্রতি 100 মিলিলিটার রক্তে কত গ্রাম হিমোগ্লোবিন থাকে? 16 গ্রাম। এবং প্রত্যেক লোহিত কণিকায় কয়টি হিমোগ্লোবিন অণু থাকে? 280 মিলিয়ন। এবার আরেকটা বিচ্ছিন্ন এমসিকিউ, সেটা হচ্ছে একটি হিমোগ্লোবিন অণু কয়টি অক্সিজেন অণুর সাথে যুক্ত হতে পারে? একটি হিমোগ্লোবিন অণু 4টি অক্সিজেন অণুর সাথে যুক্ত হতে পারে। এখান থেকে আর তোমার কিছু পড়ার প্রয়োজন নেই। এখন মনে হতে পারে যে ভাইয়া এখানে যে বললো যে সিস্টেমিক কৈশিক নালীতে হিমোগ্লোবিন থেকে অক্সিজেন বিযুক্ত হয়ে দেহকোষে ব্যাপিত হয়, এটা আসলে ব্লাড সার্কুলেশন আলোচনা করা হয়েছে, এটা আমরা এখানে পড়বো না, অধ্যায়ের সামনে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। চলে আসবো
একটা কথা, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা অত্যন্ত নমনীয় ও স্থিতিস্থাপক প্রকৃতির হওয়ায় কৈশিক নালীর মতো ক্ষুদ্রতম রক্তবাহিকার অভ্যন্তরে প্রবাহের সময় অতি সহজে এঁকে বেঁকে যেতে পারে। এখান থেকে একটা গল্প মনে পড়ে যায়। আমি যখন মেডিকেলের ফার্স্ট ইয়ারে ভর্তি হই সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে, আমাদের ফিজিওলজির এক ম্যাডাম, একজন প্রফেসর, উনি হচ্ছে আমাদের এই প্রশ্নটা করেছিলেন। সেই প্রশ্নটা হচ্ছে যে লোহিত রক্তকণিকার আকৃতি কেন দ্বি-অবতল? লোহিত রক্তকণিকার আকৃতি কেন দ্বি-অবতল? তখন এর উত্তরটা আসলে ছিল যে দ্বি-অবতল হওয়ার জন্য তোমরা একটা উত্তর জানো, সেটা হচ্ছে এর সারফেস এরিয়া অনেক বেড়ে যায়, ফলে গ্যাস ব্যাপনের ক্ষেত্র বাড়ে, এবং দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে এটা কৈশিক জালিকার ভেতর দিয়ে এঁকে বেঁকে প্রবাহিত হতে পারে, এটা অত্যন্ত স্থিতিস্থাপক হয়। তাহলে এখান থেকে আমাকে যেটা জানতে হবে যে এই লাইনটা, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকা অত্যন্ত নমনীয় ও স্থিতিস্থাপক প্রকৃতির হওয়ায় কৈশিক নালীর মতো ক্ষুদ্রতম রক্তবাহিকার অভ্যন্তরে প্রবাহের সময় অতি সহজে এঁকে বেঁকে যেতে পারে, এবং লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লি কোন কোন আয়নের দ্রুত বিনিময়ের জন্য বিশেষায়িত? ক্লোরাইড আয়ন এবং হচ্ছে বাইকার্বনেট আয়ন। এইখান থেকে বিস্তারিত আলোচনা আসলে ইন্টারমিডিয়েট অধ্যায়ে নেই, ইন্টারমিডিয়েটের সিলেবাসে নেই। এটা হচ্ছে আসলে আমাদের পড়া, আমরা পরবর্তীতে আসলে এগুলো পড়ি। তো তোমাদের শুধু এতটুকু জানলেই চলবে যে কণিকার প্লাজমা ঝিল্লি ক্লোরাইড এবং বাইকার্বনেট আয়নের দ্রুত বিনিময়ের জন্য বিশেষায়িত। ইনশাল্লাহ যদি মেডিকেল কলেজে চান্স পাও তখন তোমরা পড়বে ক্লোরাইড শিফট মেকানিজম, বাইকার্বনেট শিফট মেকানিজম। তো এবার চলে আসবো এমসিকিউ। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত? আয়ুষ্কাল হচ্ছে 4 মাস বা 120 দিন। উজে বললাম, আবার কিছু সংখ্যাসূচক তথ্য চলে আসছে, যেটা হচ্ছে আমি সেই খাতার শিটের মধ্যে ইনক্লুড করেছি। জানতে হবে, দেখো, এ সময়কালে একটি কণিকা মানবদেহের ভিতরে কত কিলোমিটার পথ পরিভ্রমণ করে? প্রায় 11,000 কিলোমিটার পথ পরিভ্রমণ করে। জানতে হবে মানবদেহে প্রতি সেকেন্ডে কতগুলো লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়? 20 লক্ষ থেকে 1 কোটি লোহিত রক্তকণিকা সৃষ্টি হয়, এবং সমপরিমাণ কি হয়? বিনষ্ট হয়। তার মানে এখানে আমি বেশ কয়েকটা এমসিকিউ পাচ্ছি, এবং আমরা সবগুলো সংখ্যাসূচক এমসিকিউ একবারে পড়ে ফেলি। তারপর কিছু এমসিকিউ পাচ্ছি, সেটা হচ্ছে এখানে যে রাসায়নিকভাবে লোহিত রক্তকণিকার 60 থেকে 70% পানি এবং 30 থেকে 40% কঠিন পদার্থ, সেই কঠিন পদার্থের মধ্যে আবার 90% হিমোগ্লোবিন। তাহলে এই সবগুলো সংখ্যাসূচক এমসিকিউ আমরা একবারে এখানে দেখে ফেলি। খেয়াল করে দেখি আমরা এতক্ষণ ঠিক যা পড়লাম। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল 4 মাস, প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি লোহিত রক্তকণিকা তৈরি হয়। এই লোহিত রক্তকণিকার মধ্যে পানির পরিমাণ হচ্ছে 60 থেকে 70%, কঠিন পদার্থ হচ্ছে 30 থেকে 40%। এই 30 থেকে 40% কঠিন পদার্থের মধ্যে আবার 90% হিমোগ্লোবিন। তার মানে এই সংখ্যাটাই আমরা এখানে পড়েছি। তার মানে আমার লোহিত রক্তকণিকার অন্তর্ভুক্ত এই চারটা বাদ দিয়ে অন্তর্ভুক্ত যতগুলো সংখ্যা আছে আমরা চেষ্টা করেছি সবগুলো সংখ্যা একটা শীটের মধ্যে তুলে নিতে। এখন তোমাদের সুবিধার জন্য তোমরা চাইলে পুরো লোহিত রক্তকণিকার সবগুলো সংখ্যাকেই শীটের মধ্যে ইনক্লুড করতে পারো। এবার আমরা চলে আসব, এখানে একটা কথা বলা হয়েছে, দেখো খেয়াল করে, যে মানবদেহে প্রতি সেকেন্ডে 20 লক্ষ থেকে 1 কোটি লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় এবং সমপরিমাণ বিনষ্ট হয়। এখন লোহিত রক্তকণিকা সৃষ্টি হয় কোথায় তোমরা তো জানো, বাট বিনষ্ট হয় কোথায়? খেয়াল করে দেখো, বিনষ্ট হয় সেটা যকৃত, অস্থিমজ্জা ও প্লীহায়। তার মানে সেটা কোথায় কোথায় বিনষ্ট হচ্ছে? যকৃতে, অস্থিমজ্জা এবং প্লীহায় বিনষ্ট হয়। এবার সেই লোহিত রক্তকণিকার যে হচ্ছে লৌহ অংশ ছিল, সেই লৌহ অংশটা ফেরিটিন হিসেবে যকৃতে জমা থাকে,
তার মানে কি বললাম যে হচ্ছে আমার লোহিত রক্তকণিকার যে লৌহ অংশটা ছিল সেটা হচ্ছে ফেরিটিন হিসেবে যকৃতে জমা থাকে এবং জমা থেকে কি করে নতুন লোহিত রক্তকণিকা সৃষ্টিতে অংশগ্রহণ করে এবং রঞ্জকগুলো কি করে বিলিরুবিন নামক পিত্তরঞ্জকে রূপান্তরিত হয় এবং পিত্তের সাথে রেচন প্রক্রিয়ায় দেহ থেকে নিষ্কাশিত হয়। এখান থেকে আর তোমার কিছু জানতে হবে না। চলে আসবো হচ্ছে যে লোহিত রক্তকণিকার উদ্ভব কোথা থেকে। লাল অস্থিমজ্জার স্টেম কোষ থেকে লোহিত রক্তকণিকা উদ্ভূত হয়। আমরা পড়ে এসেছি লাল অস্থিমজ্জার স্টেম কোষ, আমি এখন জানি যে স্টেম কোষ কি। এবার এখানে কিছু কথা বলা আছে যে লোহিত রক্তকণিকার তৈরি হওয়ার প্রক্রিয়া বা মেকানিজম। এই মেকানিজমটা হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রয়োজন নয়, এইচএসসির জন্য অত গুরুত্বপূর্ণ নয়, বাট তোমরা আসলে জেনে রাখতে পারো। তো খেয়াল করো কি বলা হচ্ছে যে রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে নতুন লোহিত রক্তকণিকার সৃষ্টি হয়। আমি খেয়াল করি রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেছে, তার মানে হচ্ছে আমাকে এখন কি করতে হবে, আরও বেশি পরিমাণ অক্সিজেন ক্যারি করতে হবে। তার মানে বেশি পরিমাণ অক্সিজেন ক্যারি করতে আমার ক্যারিয়ার হিসেবে কাকে আনতে হবে, বাহক হিসেবে লোহিত রক্তকণিকাকে। তাহলে কোন কোন ক্ষেত্রে লোহিত রক্তকণিকার নতুন সৃষ্টি হতে পারে? রক্তপাত হলে, উঁচু স্থানে অবস্থান করলে, ব্যায়ামের ফলে, অস্থিমজ্জার ক্ষতি হলে। তাহলে এক্ষেত্রে আমার কিভাবে লোহিত রক্তকণিকা তৈরি হবে? যখন আমার হচ্ছে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাবে তখন আমাদের বৃক্ক বা কিডনি কি করবে, এই কম অক্সিজেন মাত্রা, শরীরে যে অক্সিজেন কমে গেছে সেটা হচ্ছে সে শনাক্ত করবে। শনাক্ত করার সাথে সাথে সে কি করবে, এরিথ্রোপোয়েটিন নামক এক ধরনের হরমোন সিক্রেশন করবে। এই এরিথ্রোপোয়েটিন নামক হরমোনটা কোথায় যাবে, রেড বোন ম্যারোতে অর্থাৎ লাল অস্থিমজ্জায় যাবে। সেই লাল অস্থিমজ্জায় গিয়ে কি করবে, লোহিত রক্তকণিকা উৎপাদন প্রক্রিয়াকে উদ্দীপ্ত করবে। এবার লোহিত রক্তকণিকা উৎপাদিত হতে হতে একটা সময় লোহিত রক্তকণিকা অনেক বেশি হয়ে যাবে। তার মানে লোহিত রক্তকণিকা যখন অনেক বেশি হয়ে যাবে তখন কি হবে, রক্তে অক্সিজেনের মাত্রাও বেড়ে যাবে। রক্তে যখন অক্সিজেনের মাত্রা বেড়ে যাবে তখন বৃক্ক বুঝে যাবে যে রক্তে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পেয়ে গেছে। তখন কি হবে, তখন সে এরিথ্রোপোয়েটিন ক্ষরণ কমিয়ে দিবে, ফলে লোহিত রক্তকণিকার উৎপাদনও কমে যাবে। তাহলে লোহিত রক্তকণিকা সৃষ্টির প্রক্রিয়া যদি আলোচনা করি, কি বললাম আমরা বললাম হচ্ছে যে রক্তে অক্সিজেনের মাত্রা যদি কমে যায়, কোন কোন ক্ষেত্রে কমে যেতে পারে, রক্তপাত হয়েছে প্রচুর, এর ফলে উঁচু স্থানে অবস্থান করছি, ব্যায়াম করছি, এ সমস্ত কারণে রক্তে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন কি করবে, আমার বৃক্ক অক্সিজেনের যে কমে গেল এটাকে শনাক্ত করবে, শনাক্ত করে এরিথ্রোপোয়েটিন সিক্রেশন করবে। এই এরিথ্রোপোয়েটিন নামক হরমোনটা লাল অস্থিমজ্জায় যাবে, সেখানে লোহিত রক্তকণিকা উৎপাদন করবে। লোহিত রক্তকণিকা যখন অনেক বেশি উৎপন্ন হয়ে যাবে, রক্তে অক্সিজেনের কনসেন্ট্রেশন বা ঘনত্ব বেড়ে যাবে। যখন অক্সিজেন ঘনত্ব বেড়ে যাবে তখন কি হবে, বৃক্ক এরিথ্রোপোয়েটিন ক্ষরণকে কমিয়ে দিবে, ফলে লোহিত রক্তকণিকার উৎপাদনও কমে যাবে। এবার যদি তাই হয় আমরা চলে আসব লোহিত রক্তকণিকার কাজ। তাহলে লোহিত রক্তকণিকার কাজ আমরা প্যাসিভলি আসলে কাজগুলো পড়েই ফেলেছি, এখন আরেকবার আমরা রিকল করতে চাই। দেখো সেটা হচ্ছে হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ অক্সিজেন ও সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বহন করে। লোহিত রক্তকণিকা কী করে, হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠনের মাধ্যমে ফুসফুস থেকে দেহকোষে অধিকাংশ অক্সিজেন এবং সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে। সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড সরবরাহ করে কার্বামিনো হিমোগ্লোবিন রূপে। এবার জানতে হবে দ্বিতীয়টা কি, সেটা হচ্ছে রক্তের ঘনত্ব ও আঠালো ভাব রক্ষা করে। খুব স্বাভাবিক, রক্ত তো মূলত রক্ত রস এবং রক্ত কণিকা দিয়ে তৈরি। তো রক্তরস যদি হচ্ছে একদম ফ্লুইড হয় সেই ক্ষেত্রে আমার রক্ত কণিকাগুলো দেওয়ার ফলে এর মধ্যে একটা ঘনত্বের সৃষ্টি হবে, একটা আঠালো ভাব সৃষ্টি হবে। তারপর হচ্ছে হিমোগ্লোবিন বাফার হিসেবে রক্তে অম্ল ক্ষারের সমতা রক্ষা করে এবং রক্তের সাধারণ ক্রিয়া বজায় রাখতে সাহায্য করে। তার মানে বুঝে গেলাম যে হিমোগ্লোবিন রক্তে বাফার হিসেবে কাজ করে কি করে, এর অম্ল ক্ষারের সমতা রক্ষা করে এবং রক্তের সাধারণ ক্রিয়া বজায় রাখতে সাহায্য করে। আমার প্রশ্ন হচ্ছে রক্তের সাধারণ ক্রিয়া কি? আমার রক্তের সাধারণ ক্রিয়া হচ্ছে অক্সিজেন পরিবহন করা। তারপর হচ্ছে রক্তের আয়নিক ভারসাম্য অব্যাহত রাখে। রক্তের কি করে, আয়নিক ভারসাম্য অব্যাহত রাখে। মানে কি, রক্তে আয়নের ঘনত্ব বা কনসেন্ট্রেশন ঠিক রাখে। আমি তোমাকে বললাম যে তুমি কিছুক্ষণ আগে পড়ে এসেছো যে আমার লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লি
ক্লোরাইড এবং বাইকার্বনেট আয়নের দ্রুত বিনিময়ের জন্য বিশেষায়িত। এই যে ঠিক এখানটায় পড়ে এসেছিলে যে রক্তকণিকার প্লাজমা ঝিল্লি ক্লোরাইড ও বাইকার্বনেট আয়নের দ্রুত বিনিময়ের জন্য বিশেষায়িত। তার মানে বোঝাই যাচ্ছে যে তোমার ক্লোরাইড এবং বাইকার্বনেট আয়ন বিনিময়ের মাধ্যমে আয়নিক ভারসাম্য বজায় থাকবে। তারপর হচ্ছে রক্ত রসের সাথে অভিস্রবণিক সম্পর্ক বজায় রাখে। তার মানে হয় কি রক্তরসের সাথে সে অভিস্রবণিক সম্পর্ক বজায় রাখছে। তারপর হচ্ছে প্লাজমা ঝিল্লিতে সংযুক্ত অ্যান্টিজেন রক্তের গ্রুপিংয়ে সাহায্য করে। তার মানে আচ্ছা, তারপর হচ্ছে কি, তারপর বলা হচ্ছে যে প্লাজমা ঝিল্লিতে সংযুক্ত অ্যান্টিজেন রক্তের গ্রুপিংয়ে সাহায্য করে। আমরা যখন সামনের অধ্যায়গুলো পড়বো, যখন হচ্ছে আমরা ব্লাড গ্রুপিং সম্পর্কে বিস্তারিত জানবো, তখন আমরা জানবো যে লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে কিছু অ্যান্টিজেন থাকে। সেই অ্যান্টিজেনের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে কার্ল ল্যান্ডস্টেইনার রক্তকে গ্রুপিং করেন। তো এই অধ্যায়ের জন্য আপাতত এত কিছু জানতে হচ্ছে না, শুধুমাত্র জেনে রাখবো যে লোহিত রক্তকণিকার প্লাজমা ঝিল্লিতে সংযুক্ত থাকে কি অ্যান্টিজেন। সেই অ্যান্টিজেন কী কাজে আসে? রক্তের গ্রুপিংয়ে সাহায্য করে। এবং পরবর্তীতে বলা হয়েছে সর্বশেষ কাজ, সেটা হচ্ছে এসব কণিকা রক্তে বিলিভার্ডিন ও বিলিরুবিন উৎপন্ন করে। এবার এই জিনিসটা কি বিলিরুবিন, বিলিভার্ডিন? হ্যাঁ, এটা সম্পর্কে হচ্ছে যদি বিস্তারিত জানতে চাই, আমাদের আসলে ইন্টারমিডিয়েট লেভেলে অত বেশি প্রয়োজন হয় না, তবুও জেনে রাখি খুব সরল কথায়। সেটা হচ্ছে আমি রক্ত দেখছি, রক্তকে যদি ভাঙি আমি দুইটা জিনিস পাই। কি পাই? একদম যদি আমার বেসিক নলেজ থেকে আমি বলি, আমি পাই হচ্ছে আসলে রক্তরস এবং রক্তকণিকা। ঠিক আছে, রক্তকণিকা নিলাম, রক্তকণিকার মধ্যে হচ্ছে আমি পাচ্ছি লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। এর মধ্যে লোহিত রক্তকণিকা কি নিয়ে গঠিত? লোহিত রক্তকণিকার মধ্যে অন্যতম একটা উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনকে ভাঙলে আমি পাই হচ্ছে হিম ও গ্লোবিন। এই গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন। আর এই যে হিম, এই হিমের মধ্যে আসলে কি আছে? এই হিমটা আসলে একটা আয়রন গ্রুপ, একটা মেটালিক গ্রুপ। আর এই হিমটাকে ভাঙলে আমি পাই হচ্ছে বিলিরুবিন এবং বিলিভার্ডিন। এই বিলিরুবিন এবং বিলিভার্ডিনই আসলে রঞ্জক। যখন জন্ডিস হয় তখন এই বিলিরুবিন আধিক্যের কারণে হচ্ছে আমার ত্বক, চোখের নিচ, জিহ্বা, নখ এই অংশগুলো কি হয়? হলুদ হয়ে যায়। কেননা হচ্ছে আমার বিলিরুবিনের বর্ণ কি? হলুদ। আপাতত এর বেশি জানার প্রয়োজন নেই, শুধুমাত্র এটুক মনে রাখবো যে সমস্ত কণিকা রক্তে বিলিভার্ডিন ও বিলিরুবিন উৎপন্ন করে। অর্থাৎ লোহিত রক্তকণিকা ভেঙে কি তৈরি হয়? বিলিভার্ডিন এবং বিলিরুবিন। এবার চলে আসবো হচ্ছে শ্বেত রক্তকণিকা সম্পর্কে আমরা পড়বো। লোহিত রক্তকণিকা সম্পর্কে আমাদের পড়া শেষ। জানতে হবে যে দেহকে জীবাণু ঘটিত রোগ থেকে মুক্ত রাখার জন্য যে কণিকা ইমিউনতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে সদা তৎপর থাকে তা হচ্ছে লিউকোসাইট বা শ্বেত রক্তকণিকা। তার মানে শ্বেত রক্তকণিকার কাজ কি? দেহকে জীবাণুর হাত থেকে রক্ষা করা। তার মানে সে আমাকে ইমিউনিটি দেয়, অর্থাৎ সে ইমিউনতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ। এবার জানতে হবে যে শ্বেত রক্তকণিকাকে কি করা হয়? শ্বেত রক্তকণিকাকে বলা হয় দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক ইউনিট। শ্বেত রক্তকণিকাকে কেন দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক ইউনিট বলা হয়? কেন হচ্ছে শ্বেত রক্তকণিকার দুইটা সেল, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে ফ্যাগোসাইট। এরা কি করে? দেহের মধ্যে যে জীবাণু প্রবেশ করে সেই জীবাণুকে ভক্ষণ করে বা ধ্বংস করে। এ কারণেই শ্বেত রক্তকণিকাকে বলা হয় দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক ইউনিট। প্রশ্ন আসবে, দেহের ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক ইউনিট কোনটি? উত্তর হবে শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট। জানতে হবে শ্বেত রক্তকণিকার সংখ্যা। লোহিত রক্তকণিকা যেমন হচ্ছে বয়স ভেদে, লিঙ্গ ভেদে সংখ্যা ভিন্ন ছিল, শ্বেত রক্তকণিকার ক্ষেত্রেও তাই। দেখো, সব বয়সে শ্বেত রক্তকণিকার সংখ্যা এক নয়। নবজাতকে প্রতি মাইক্রোলিটার রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা কত? 9,000 থেকে 30,000। 2 বছরের কম বয়সীদের দেহে কত? সেটা 6,200 থেকে 17,000। এবং 2 বছরের বেশি থেকে শুরু করে পূর্ণবয়স্ক মানব দেহে সেটা 4,000 থেকে 10,000, গড়ে হচ্ছে 7,000। এবং লোহিত ও শ্বেত রক্তকণিকার অনুপাত কত? 700:1। এবং পরিণত সুস্থ মানুষের রক্তে কত পার্সেন্ট শ্বেত রক্তকণিকা? মাত্র 1% শ্বেত রক্তকণিকা থাকে। এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন।
পরিণত সুস্থ মানুষের রক্তে কত পার্সেন্ট শ্বেত রক্তকণিকা? 1%। এবার এটা ছাড়া বাকি যে ইনফরমেশনগুলো এটাও আমি আমার সেই শিটের মধ্যে উল্লেখ করেছি, যদি খেয়াল করো দেখতে পাবে। দেখো, শ্বেত রক্তকণিকা নবজাতকে প্রতি মাইক্রোলিটার রক্তে কত? 9,000 থেকে 30,000। 2 বছরের কম বয়সীদের দেহে কত? 6,200 থেকে 17,000। 2 বছরের বেশি পূর্ণবয়স্ক মানবদেহে কত? 4,000 থেকে 10,000। গড়ে হচ্ছে 7,000। আমি বলবো ভিডিও পজ করে এই বিষয়ভিত্তিক সেগমেন্টটুকু তুমি যেন খাতায় লিখে নাও। আচ্ছা, এবার চলে আসি রক্তে শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের চেয়ে বেশি থাকে সেটাকে বলা হয় লিউকোসাইটোসিস, এবং যদি শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম থাকে সেটাকে বলা হয় লিউকোপেনিয়া। এখান থেকে কিছুই লাগবে না, শুধু জানতে হবে শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের চেয়ে বেশি থাকলে সেটাকে বলা হয় লিউকোসাইটোসিস, এবং স্বাভাবিকের চেয়ে কম থাকলে সেটাকে বলা হয় লিউকোপেনিয়া। এবার লিউকেমিয়া বা ক্যান্সারের ক্ষেত্রে, ব্লাড ক্যান্সার বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি, তার ক্ষেত্রে কি হয়? লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয় কিন্তু শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়। এক্ষেত্রে কি হয়? লোহিত রক্তকণিকা ধ্বংসপ্রাপ্ত হয় এবং শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যায়। এখান থেকে আর কিছু লাগবে না, জানতে হবে কিছু শ্বেত রক্তকণিকা রক্ত থেকে স্থানান্তরিত হয়ে দেহের কিছু টিস্যুতে স্বাভাবিকভাবেই একদম স্থায়ীভাবে অবস্থান করে। এরকম একটা উদাহরণ আমরা দেখতে পাই যকৃতে। যকৃতে এক ধরনের শ্বেত রক্তকণিকা আছে যেটা হচ্ছে স্থায়ীভাবে অবস্থান করে এবং ইমিউনিটির অংশ হিসেবে কাজ করে, তাকে আমি বলি হচ্ছে কাফফার সেল বা কুফার সেল, যাই বলি না কেন। তার মানে প্রশ্ন আসবে দুইভাবে, যে কুফার সেল বা কাফফার সেল পাওয়া যায় কোথায়? উত্তর হবে যকৃতে, এবং সে কি? সে এক ধরনের শ্বেত রক্তকণিকা। এখান থেকে আর কিছুই নয়, শ্বেত রক্তকণিকায় কী কী উপাদান বিদ্যমান? নিউক্লিয় প্রোটিন, গ্লাইকোজেন, লিপিড, কোলেস্টেরল। প্রয়োজন নেই তথ্য, শুধুমাত্র দরকার হবে শ্বেত রক্তকণিকায় কোন অ্যাসিড পাওয়া যায়? অ্যাসকর্বিক অ্যাসিড। এবার জানতে হবে যে রঞ্জিত শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে ক্ষুদ্র দানার উপস্থিতির ভিত্তিতে শ্বেত রক্তকণিকা কয় রকম? 2 রকম। একটা হচ্ছে গ্র্যানিউলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্র্যানিউলোসাইট। মানে কি বলা হচ্ছে যে শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজমে দানার উপস্থিতির উপর ভিত্তি করে ক্ষুদ্র দানা উপস্থিত থাকবে কি থাকবে না তার উপর বেসিস করে শ্বেত রক্তকণিকা কয় রকম? 2 রকম। একটা হচ্ছে গ্র্যানিউলোসাইট বা দানাদার সেল, একটা হচ্ছে অ্যাগ্র্যানিউলোসাইটস বা অদানাদার। তাহলে চলে আসি হচ্ছে গ্র্যানিউলোসাইট। গ্র্যানিউলস মানে দানা, তার মানে গ্র্যানিউলোসাইট কি? গ্র্যানিউলোসাইট হচ্ছে দানাদার শ্বেত রক্তকণিকা। দেখি খেয়াল করে, যে শ্বেত রক্তকণিকা সাইটোপ্লাজম দানাদার সেসব কণিকাকে বলা হয় গ্র্যানিউলোসাইট। এবার আমার প্রশ্ন হচ্ছে সেই দানাটা কি আসলে? সেই দানাগুলো আসলে ঝিল্লিবদ্ধ এনজাইম, যেটাকে আমি দানা হিসেবে উল্লেখ করছি। জানতে হবে এমসিকিউ, সেই গ্র্যানিউলোসাইটের নিউক্লিয়াসগুলো 2 থেকে 7 খণ্ডযুক্ত এবং শ্বেত রক্তকণিকার কত পার্সেন্ট গ্র্যানিউলোসাইট বা দানাদার? 72% হচ্ছে গ্র্যানিউলোসাইট বা দানাদার। এদের উৎপত্তি কোথা থেকে হয়? এদের উৎপত্তি হয় অস্থিমজ্জার মায়োলোব্লাস্ট নামক সেল থেকে। এদের আয়ুষ্কাল কত? এদের আয়ুষ্কাল মাত্র 4 থেকে 8 ঘন্টা। এবং এই গ্র্যানিউলোসাইটগুলো বর্ণ ধারণের ভিন্নতায় কয় রকম হতে পারে? 3 রকমের হতে পারে। এবার বর্ণ ধারণের ভিন্নতা, তার মানে সে কি করবে? বর্ণ ধারণ করবে। তার মানে তার বর্ণ ধারণ করতে হলে অবশ্যই তাকে কোনো একটা রঞ্জকে রঞ্জিত করতে হবে। তাহলে আমি সেই গ্র্যানিউলোসাইটগুলোকে কোন রঞ্জকে রঞ্জিত করব? লিশম্যান রঞ্জকে রঞ্জিত করব। এখানে যে সংখ্যাসূচক এমসিকিউগুলো ছিল এটাকেও আমি চেষ্টা করেছি আমার শীটটার মধ্যে ইনক্লুড করতে। চলে আসি শ্বেত রক্তকণিকা। খেয়াল করি যে শ্বেত রক্তকণিকাগুলো হয় গ্র্যানিউলোসাইট বা দানাদার এবং অ্যাগ্র্যানিউলোসাইট বা অদানাদার। এবার এই গ্র্যানিউলোসাইট মোট শ্বেত রক্তকণিকা কত শতাংশ? 72%। এবং এদের আয়ুষ্কাল কত? 4 থেকে 8 ঘন্টা। এইবার আমাকে জানতে হবে যে গ্র্যানিউলোসাইট বর্ণ ধারণ, মাত্র পড়ে আসলাম লিশম্যান রঞ্জকে বর্ণ ধারণ ক্ষমতার উপর বেসিস করে, সেটা কয় রকমের? 3 রকমের। সেই 3 রকম কি কি? যেহেতু সে হচ্ছে গ্র্যানিউলোসাইট বা দানাদার, তাহলে আমার হাতে যদি কোনো দানাদার পদার্থ থাকে সেটাকে আমি চাইলে কি করতে পারবো? ফিল করতে পারবো। তার মানে দানাদার পদার্থকে
ফিল করা যায়। যেমন হচ্ছে আমি যদি হচ্ছে হাতের মধ্যে লবণ বা চিনি নিই, আমি সেটা ফিল করতে পারি, কেননা সেটা দানাদার। তাহলে যেহেতু ফিল করা যায়, তার মানে গ্র্যানুলোসাইটগুলো 3 রকমের: ইউসিনোফিল, বেজোফিল আর নিউট্রোফিল। কি হলো? নিউট্রোফিল, বেজোফিল আর ইউসিনোফিল। এবার একগ্র্যানুলোসাইট বা অদানাদার, তারা হচ্ছে, মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখবো, মৌলি। মতে হয় মনোসাইট, লিতে হয় লিম্ফোসাইট। তার মানে গ্র্যানুলোসাইটগুলো কি আছে? 3টা ফিল: ইউসিনোফিল, বেজোফিল আর নিউট্রোফিল। আর একগ্র্যানুলোসাইট কি আছে? মৌলি, মনোসাইট আর লিম্ফোসাইট। এতটুকুই। এবার আমরা চলে আসব একটু বিস্তারিত আলোচনায়, সেটা হচ্ছে নিউট্রোফিল সম্পর্কে। সেটা হচ্ছে পরবর্তী পেজের ইউসিনোফিল সম্পর্কে, সেটা হচ্ছে পরবর্তী পেজের বেজোফিল সম্পর্কে। এখন মজার বিষয় হচ্ছে যে এখানে যে ইনফরমেশনগুলো আছে, এগুলো ওভারল্যাপ করে যাওয়াটা খুব সহজ, কেননা হচ্ছে কিছু সংখ্যা একটু পরপর রিপিট হচ্ছে। তাই আমরা যেটা করব, এইটা হচ্ছে আমরা সেম, আমি একটা নোট বানিয়েছি, তোমরা হচ্ছে সেই নোটটা পজ করে খাতায় লিখে বইয়ের মধ্যে লাগিয়ে ফেলবে। আমি তোমাদের সেই নোটটা দেখাচ্ছি, সেই নোটটা ধরে পড়লে এই অংশটুকু পড়তে অনেক বেশি সহজ হয়ে যাবে। চলে আসি সেই নোটটা দেখি আগে। সবার প্রথম আমরা চলে আসব নিউট্রোফিলে। খেয়াল করি নিউট্রোফিলের ক্ষেত্রে কি বলা হচ্ছে। নিউট্রোফিলে খেয়াল করো, এর ব্যাস হচ্ছে 12 থেকে 15 মাইক্রোমিটার। নিউট্রোফিলের নিউক্লিয়াস কেমন? 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট, সাধারণত 3 খণ্ড বিশিষ্ট। নিউট্রোফিলের সাইটোপ্লাজম কেমন? গোলাপি। শ্বেত রক্তকণিকার কত পার্সেন্ট নিউট্রোফিল? 70%। প্রতি মাইক্রোলিটার নিউট্রোফিল সংখ্যা কত? 4900। এবং নিউট্রোফিলের আয়ুষ্কাল কত? 2 থেকে 5 দিন। যদি নিউট্রোফিলের ইনফরমেশনগুলো হয়ে যায়, চলে আসবো ইউসিনোফিলে। দেখো তো ইউসিনোফিলের ব্যাস কত? 12 থেকে 17 মাইক্রোমিটার, যেখানে নিউট্রোফিলের ব্যাস কত ছিল? 12 থেকে 15। এবার নিউট্রোফিলের নিউক্লিয়াস কয় খণ্ড বিশিষ্ট ছিল? 2 থেকে 5 খণ্ড, সাধারণভাবে 3 খণ্ড। কিন্তু ইউসিনোফিলের নিউক্লিয়াস সেটা হচ্ছে 2 খণ্ড বিশিষ্ট। এর সাইটোপ্লাজম কেমন? নীলাভ। শ্বেত রক্তকণিকার কত পার্সেন্ট ইউসিনোফিল? শ্বেত রক্তকণিকার মাত্র 1.5% হচ্ছে ইউসিনোফিল। চলে আসবো হচ্ছে আমরা বেজোফিলে। বেজোফিলের ব্যাস কত? 12 থেকে 15 মাইক্রোমিটার। এটা হচ্ছে নিউট্রোফিলের ব্যাসের সমান। চলে আসবো বেজোফিলের নিউক্লিয়াস কি? 2 খণ্ড বিশিষ্ট। বেজোফিল শ্বেত রক্তকণিকা কত পার্সেন্ট? মাত্র 0.5%। প্রতি মাইক্রোলিটারে কয়টা বেজোফিল থাকে? প্রতি মাইক্রোলিটারে 35টা বেজোফিল থাকে। এবং বেজোফিলের আয়ুষ্কাল মাত্র 12 থেকে 15 দিন। তার মানে এইখানের এই পড়াটা যদি ছক করে পড়ি, কি সুবিধা হবে? নিউট্রোফিলের ব্যাস, ইউসিনোফিলের ব্যাস, বেজোফিলের ব্যাস, এর নিউক্লিয়াস খণ্ড, নিউক্লিয়াস খণ্ড, নিউক্লিয়াস খণ্ড, সাইটোপ্লাজমের বর্ণ, শ্বেত রক্তকণিকার কত পার্সেন্ট নিউট্রোফিল, কত পার্সেন্ট ইউসিনোফিল, কত পার্সেন্ট বেজোফিল, এবং প্রতি মাইক্রোলিটারে তাদের সংখ্যা এবং তাদের আয়ুষ্কাল আমাদের একসাথে পড়া হয়ে যাবে। যদি এখান থেকে একসাথে পড়া হয়ে যায়, তাহলে আমরা আবার বইয়ে চলে আসি। দেখো আমরা হচ্ছে ছক করে ফেলাতে বইয়ের পড়া অনেকখানি কমে গেল। চলে আসি নিউট্রোফিল এ ধরনের শ্বেতকণিকা কেমন? নিউট্রোফিল এ ধরনের শ্বেতকণিকা হচ্ছে গোল। খেয়াল করে দেখব শ্বেতকণিকাগুলো হচ্ছে গোল। ব্যাস এখান থেকে পড়ছি না, খণ্ড এখান থেকে পড়ছি না, সাইটোপ্লাজমের বর্ণ এখান থেকে পড়ছি না, কারণ হচ্ছে এটা আমরা ছকের মধ্যে লিখে ফেলবো। শ্বেত রক্তকণিকা কত পার্সেন্ট? রিকল করো, 70% নিউট্রোফিল। প্রতি মাইক্রোলিটারে নিউট্রোফিল সংখ্যা কত? 4900। এর আয়ুষ্কাল কত? 2 থেকে 5 দিন। এখান থেকে আর কিছু লাগবে না, জানতে হবে একটা তথ্য, সেটা হচ্ছে ডায়াপেডেসিস। ডায়াপেডেসিস কি? তার চেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ডায়াপেডেসিস দেখায় কে? কে ডায়াপেডেসিস দেখায়? নিউট্রোফিল। এটা ভুল করা যাবে না। নিউট্রোফিল কি দেখায়? ডায়াপেডেসিস। লিখে রাখি নিউ। এবার আমাকে জানতে হবে এই ডায়াপেডিসিস জিনিসটা কি। ডায়াপেডিসিস হচ্ছে নিউট্রোফিল হচ্ছে অ্যামিবয়েড চলনে সক্ষম, তার মানে সে ক্ষণপথ চলন দেখায়। এবং সে কি করে? যখন কোনো জায়গায় সংক্রমণ দেখা দেয়, যেহেতু
সেটা হচ্ছে আমার শ্বেত রক্তকণিকার অংশ। শ্বেত রক্তকণিকা হচ্ছে আমার দেহের প্রতিরক্ষামূলক ইউনিট হিসেবে কাজ করে। তার মানে নিউট্রোফিলও হচ্ছে আমার প্রতিরক্ষামূলক ইউনিট হিসেবেই কাজ করে। তার মানে যখন কোনো জায়গায় সংক্রমণ দেখা দেয়, সে কি করে, সে তার সেই ক্ষণপদের সাহায্যে ছোট্ট ছিদ্র ভেদ করে টিস্যুতে বা সেই সংক্রমণ স্থলে উপস্থিত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ডায়াপেডেসিস। তার মানে সহজ কথায় সংক্রমণ স্থলে নিউট্রোফিলের ক্ষণপদীয় চলনকে আমি কি বলতে পারি, ডায়াপেডেসিস। তার মানে ডায়াপেডেসিস কে দেখায়, নিউট্রোফিল। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এইবার আমরা চলে আসব হচ্ছে নিউট্রোফিলের কাজ। দেখো, যেহেতু সে তোমার নিউট্রোফিল সংক্রমণ যেখানে হচ্ছে সেই জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে সে কি করবে, সে সেখানে গিয়ে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে দেহের প্রবৃষ্ট জীবাণুকে সম্পূর্ণভাবে গ্রাস করবে এবং সে আরেকটা কাজ করবে, সে হচ্ছে দেহের অন্যান্য কোষকে যথাযথ সাড়া দেওয়ার জন্য অনুপ্রবেশকারী সম্পর্কে রাসায়নিক বার্তা প্রেরণ করবে। সে হচ্ছে কিছু কেমিক্যাল সিক্রেশন করবে, যেটা করবে কি, যে আমার শরীরে যে সমস্ত অন্যান্য কোষ আছে যারা প্রতিরক্ষা দেয়, তাদেরকে সতর্ক করে দিবে যে আমার শরীরে একজন জীবাণু প্রবেশ করেছে। এখান থেকে আর কিছুই লাগবে না, জানতে হবে সবার লাস্টেরটা, সেটা হচ্ছে লিপিডজাত এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। সেই রাসায়নিক পদার্থ ক্ষরণে কি হয়, রক্তবাহিকার প্রাচীর আরও ভেদ্য হয়ে যায় এবং আরও বেশি নিউট্রোফিল এসে সংক্রমণস্থলে জমা হয়ে প্রবল প্রতিরোধ গড়ে তোলে। এর মানেটা কি, এর মানেটা হচ্ছে সে রক্তবাহিকার প্রাচীরটাকে আরও বেশি ভেদ্য করে দেয়, সেটা ভেদ করা আরও বেশি সহজ হয়, তার ফলে আরও বেশি সংখ্যক নিউট্রোফিল সংক্রমণস্থলে জমা হতে পারে এবং সেখানে সে জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। তাহলে হচ্ছে আমার নিউট্রোফিল পড়া হয়ে গেল। গ্র্যানুলোসাইটের মধ্যে তিনটা ফিল, নিউট্রোফিল হয়ে গেল, রয়ে গেল ইউসিনোফিল আর বেজোফিল। চলে আসবো আমরা ইউসিনোফিলে। একই কথা, ইউসিনোফিলের ক্ষেত্রেও এই অংশটুকু পড়ার প্রয়োজন নেই, কেননা সেটা আমরা ছক করে পড়ে ফেলবো। এ ধরনের শ্বেতরকণিকা গোল, সবগুলোই গোল। ব্যাস কত, ওখানে ছকের মধ্যে বলা হয়েছে। নিউক্লিয়াস কয় খণ্ড বিশিষ্ট, 2 খণ্ড ছকের মধ্যে বললাম। এবং হচ্ছে সাইটোপ্লাজমের বর্ণ কি, নীলাভ। এবার দানার বর্ণ আসলে পড়তে হবে না, লালচে কমলা রঙের দানাযুক্ত, সেটা প্রয়োজন নেই। জানতে হবে শ্বেত রক্তকণিকা কত পার্সেন্ট ইউসিনোফিল, 1.5%, ছকের মধ্যে আমরা বলে দিয়েছি। জানতে হবে ইউসিনোফিলের কাজ। ইউসিনোফিলের প্রধানতম কাজ হচ্ছে অ্যালার্জিজনিত প্রতিক্রিয়াকে প্রশমন করা। তার মানে সে হচ্ছে আমার কি করে, অ্যালার্জিক যত সিমটমস সেটাকে সে প্রশমিত করে। এবার তার আরেকটা কাজ হচ্ছে, যেহেতু হচ্ছে আমার নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস করে, এখন কিছু জীবাণু আছে যেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গ্রাস করা যায় না, কেননা সেই জীবাণুগুলো অসম্ভব রকমের বড় হয়। সেগুলোকে কিভাবে ধ্বংস করে, সেগুলো হচ্ছে ধ্বংসের উদ্দেশ্যে ইউসিনোফিল সংক্রমণ স্থলে জড়ো হয় এবং সেখানে জড়ো হয়ে সে হাইড্রোলাইটিক এনজাইম ক্ষরণ করে। সেই হাইড্রোলাইটিক এনজাইম করে কি, তাদের কোষ প্রাচীরকে ভেঙে দেয় এবং সেই জীবাণুগুলো মৃত্যু ঘটে। এবং থার্ডলি তার কাজ হচ্ছে সাইটোপ্লাজমের দানা থেকে জীবাণুর লার্ভানাশক পলিপেপটাইড ক্ষরণ করে। তার মানে ইউসিনোফিলের সাইটোপ্লাজম যেন কি বর্ণের, নীলাভ বর্ণের। সেই নীলাভ সাইটোপ্লাজম থেকে কি হয়, জীবাণুর লার্ভানাশক পলিপেপটাইড ক্ষরণ করে। যেই পলিপেপটাইড কি করবে, অ্যালার্জিক প্রতিক্রিয়া সৃষ্টিকারী জীবাণুর লার্ভাকে ধ্বংস করে দিবে। এবার যদি ইউসিনোফিলের কাজ শেষ হয়ে যায়, আমরা চলে আসবো সবার শেষটা, সেটা হচ্ছে বেজোফিল। এই বেজোফিল কেমন, বেজোফিলও হচ্ছে গোল। এর ব্যাস কত, ছকে পড়ে এসেছি, 12 থেকে 15 মাইক্রোমিটার এবং নিউক্লিয়াস কয় খণ্ড, 2 খণ্ড। শ্বেত রক্তকণিকা কত পার্সেন্ট বেজোফিল, 0.5%, এবং প্রতি মাইক্রোলিটারে বেজোফিল সংখ্যা কত, 35টি, এবং আয়ুষ্কাল 12 থেকে 15 দিন। তার মানে হচ্ছে আমরা গ্র্যানিউলোসাইট, সেটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, যেগুলোকে ফিল করা যায় কারণ সে দানাদার, এই তিনটা পরে শেষ করলাম। এইবার সবার শেষ, আসলে শেষ হয়নি, সেটা হচ্ছে সবার শেষে রয়ে যায় বেজোফিলের কাজ। বেজোফিলের কাজ কি, বেজোফিল থেকে দুইটা জিনিসের প্রধানত ক্ষরণ হয়। একটা হচ্ছে হিস্টামিন, আরেকটা হচ্ছে হ্যাপারিন। আমরা জানবো হিস্টামিনের কাজ কি, হ্যাপারিনের কাজ কি। হ্যাপারিনের কাজ হচ্ছে, জানি আমরা, হ্যাপারিন রক্তবাহিকার ভিতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। তার মানে রক্তবাহিকার ভিতরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় কে, হ্যাপারিন। এবার চলে আসবে হচ্ছে হিস্টামিনের কাজ। হিস্টামিন কি করে, সংক্রমিত অংশে শ্বেত রক্তকণিকা প্রবাহের জন্য
হিস্টামিন রক্তবাহিকাকে প্রসারিত করে দেয়। তার মানে হিস্টামিনের কাজ কি? রক্তবাহিকাকে সে প্রসারিত করে দেয়, যার ফলে কি হয়, কোনো একটা ক্ষতস্থানে বা কোনো একটা সংক্রমিত স্থানে খুব দ্রুত শ্বেত রক্তকণিকাগুলো পৌঁছাতে পারে। তাহলে গ্র্যানিউলোসাইট শেষ হলো। আমরা এবার চলে আসবো অ্যাগ্র্যানিউলোসাইট বা দানাবিহীন শ্বেত রক্তকণিকা পড়তে। তাহলে সংজ্ঞাতেই বলা আছে যে শ্বেত রক্তকণিকার সাইটোপ্লাজম দানাবিহীন এবং গ্র্যানিউলোসাইটের নিউক্লিয়াসগুলো বেশ কয়েকটি খণ্ডে বিভক্ত ছিল, কিন্তু অ্যাগ্র্যানিউলোসাইটের নিউক্লিয়াসটি বড় এবং অখণ্ডকায়িত। তাহলে কি হলো, যে শ্বেত রক্তকণিকা সাইটোপ্লাজম দানাবিহীন এবং নিউক্লিয়াসটি বড় ও অখণ্ডকায়িত, সেসব কণিকাকে কি বলা হয়? অ্যাগ্র্যানিউলোসাইট। শ্বেত রক্তকণিকার কত পার্সেন্ট অ্যাগ্র্যানিউলোসাইট? শ্বেত রক্তকণিকার 28% হচ্ছে অ্যাগ্র্যানিউলোসাইট। এরা কোথা থেকে তৈরি হয়? এরা হচ্ছে অস্থিমজ্জা ও লিম্ফয়েড টিস্যু থেকে উৎপন্ন হয়। এরা কয় রকম? দুই রকমের, একটা হচ্ছে মনোসাইট এবং লিম্ফোসাইট, আমরা যেটা মৌলি দিয়ে পড়ে এসেছি। এবার আমরা জানবো মনোসাইট সম্পর্কে আলাদা করে, আমরা জানবো লিম্ফোসাইট সম্পর্কে আলাদা করে। ঠিক একই কথা, মনোসাইট সম্পর্কে যে তথ্যগুলো এখানে দেওয়া আছে এবং পরবর্তী পেজে লিম্ফোসাইট সম্পর্কে যে তথ্যগুলো দেওয়া আছে ওভারল্যাপ করে যাওয়া খুব সহজ। এ কারণে আমরা করব কি, আমরা সেটা সেই নোটটা দেখে পড়ব। চলে আসো অ্যাগ্র্যানিউলোসাইট বা অদানাদার শ্বেত রক্তকণিকা। দেখো শ্বেত রক্তকণিকার কত পার্সেন্ট অ্যাগ্র্যানিউলোসাইট যেন ছিল? 28% ছিল। এবং সেটা কয় রকমের হয়? দুই রকমের, মৌলিক অর্থাৎ মনোসাইট এবং লিম্ফোসাইট। চলে আসি মনোসাইটে। খেয়াল করে দেখো, মনোসাইটের ব্যাস হচ্ছে 12 থেকে 20 মাইক্রোমিটার। মনোসাইটের নিউক্লিয়াস কেমন? বৃক্ক বা অর্শক্ষুরাকৃতি। মনোসাইটের সাইটোপ্লাজম কেমন? নীলচে ধূসর। মনোসাইট কত পার্সেন্ট? দেহের 4% হচ্ছে মনোসাইট। এবং প্রতি মাইক্রোলিটার রক্তে কতটুকু মনোসাইট আছে? 280টি। মনোসাইটের আয়ুষ্কাল কত? 2 থেকে 5 দিন। তার মানে এই সংখ্যাসূচক তথ্যগুলো একসাথে পড়লে মনে রাখাটা সহজ। চলে আসবো প্যারালালি লিম্ফোসাইটে। লিম্ফোসাইটের ব্যাস কত? 6 থেকে 16 মাইক্রোমিটার। নিউক্লিয়াসটি কেমন? গোল। মনোসাইটের নিউক্লিয়াস ছিল বৃক্কাকার বা অশ্বক্ষুরাকৃতি, কিন্তু লিম্ফোসাইটের নিউক্লিয়াস কেমন? গোল। দেহের কত পার্সেন্ট শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট? 24%। প্রতি মাইক্রোলিটার রক্তে লিম্ফোসাইট কয়টি? 1680টি। এবং লিম্ফোসাইটের আয়ুষ্কাল কত? 7 দিন। তাহলে এই দুইটা জিনিস যদি হচ্ছে আমাদের একসাথে পড়া হয়ে যায়, আমাদের বইটা অনেক সহজ হয়ে যাবে। এবার আমরা বইয়ে ফিরে আসি। খেয়াল করি মনোসাইট, এখান থেকে আমাকে আলাদা করে পড়তে হচ্ছে না। শ্বেত রক্তকণিকা খেয়াল করি, যেসব অ্যাগ্র্যানিউলার শ্বেত রক্তকণিকা গোল। মনে হতে পারে আমরা না মাত্র বৃক্কাকার পড়ে আসলাম, যদি খেয়াল করে দেখি তার নিউক্লিয়াসে ছিল বৃক্কাকার, বাট সে নিজে দেখতে কেমন? গোল। এর ব্যাস কত? 12 থেকে 20। ওই যে মাত্র পড়লাম, বড় বৃক্কাকার অশ্বক্ষুরাকৃতির অখণ্ডকায়িত নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কেমন? নীলচে ধূসর। দেহের কত পার্সেন্ট? 4%। এবং প্রতি মাইক্রোলিটার রক্তে মনোসাইট সংখ্যা কত? 280। আয়ুষ্কাল কত? 2 থেকে 5 দিন। জানতে হবে এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ। মনোসাইট হচ্ছে সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা। তার মানে সবচেয়ে বড় শ্বেত রক্তকণিকা কোনটি? মনোসাইট। সে গ্র্যানিউলোসাইট না, সে হচ্ছে অ্যাগ্র্যানিউলোসাইট বা অদানাদার। এখান থেকে আর কিছু লাগবে না, জানতে হবে হচ্ছে অস্থিমজ্জার কোন কোষ থেকে এর উৎপত্তি হয়। অস্থিমজ্জার মনোব্লাস্ট নামক কোষ থেকে এর উৎপত্তি হয় এবং 30 থেকে 40 ঘন্টা পর সেটা যখন টিস্যুতে প্রবেশ করে তখন সেটাকে আমি ম্যাক্রোফেজ নামে অভিহিত করি। তার মানে খেয়াল করে দেখব, মনোসাইট আর ম্যাক্রোফেজ অলমোস্ট এক জিনিস। তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে মনোসাইট যখন রক্তে থাকে তখন আমরা এটাকে মনোসাইটই বলি, কিন্তু সে যখন রক্ত থেকে টিস্যুতে প্রবেশ করে তখন সেটাকে আমি বলি ম্যাক্রোফেজ। এবার চলে আসবো হচ্ছে মনোসাইটের কাজ। খেয়াল করে দেখি মনোসাইট কী করে। বিপুল পরিমাণ ব্যাকটেরিয়া, ভাইরাস, পচনরূপ দেহাংশ বা অন্যান্য বহিরাগত পদার্থকে কী করে? গ্রাস করে দেহের প্রাকৃতিক ধাঙর বা স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে। তার মানে সে কী করে? বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলোকে ধ্বংস করে, ভাঙে। এই কারণে তাকে বলা হয় প্রাকৃতিক ধাঙর।
এবং সে কী করে কতিপয় অ্যান্টিজেনকে কাজে লাগিয়ে ইমিউনতন্ত্রের ভূমিকা রাখে সংক্রমণের বিরুদ্ধে সারা দেহে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া অব্যাহত থাকে। যদি একটা বিষয় খেয়াল করি তাহলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া স্পেসিফিক কারা করে হচ্ছে মনোসাইট, এবং আগের পেজে পড়ে এসেছি আমি নিউট্রোফিল। তার মানে নিউট্রোফিল এবং মনোসাইট কি করে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ঘটায়। তাহলে মনোসাইট যদি হয়ে যায় চলে আসবো লিম্ফোসাইটে। খেয়াল করে দেখি লিম্ফোসাইটে কি আছে। লিম্ফোসাইট হচ্ছে 6 থেকে 16 মাইক্রোমিটার ব্যাস, গোল অখণ্ডকায়িত নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কি নীলাভ সাইটোপ্লাজম। কত পার্সেন্ট লিম্ফোসাইট দেহের 24% শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট। প্রতি মাইক্রোলিটার রক্তে লিম্ফোসাইট সংখ্যা কত 1680টি এবং আয়ুষ্কাল কত 7 দিন। জানতে হবে এমসিকিউ লিম্ফোসাইট হচ্ছে দ্বিতীয় বড় শ্বেত রক্তকণিকা। খেয়াল করে দেখি যেগুলো গ্র্যানিউলোসাইট বা দানাদার সেইগুলো যেহেতু হচ্ছে নিউক্লিয়াস খণ্ডকায়িত, তার মানে হচ্ছে ওর আকারে খুব বেশি বড় হতে পারে না। যেহেতু অদানাদারগুলো নিউক্লিয়াস অখণ্ডাকায়িত সেই কারণে তারা হচ্ছে অনেক বেশি বড় হয়। খেয়াল করে দেখলাম মনোসাইট সবচেয়ে বড়, লিম্ফোসাইট তারপরে সবচেয়ে বড়। যদি তাই হয় এখান থেকে আর কিছু লাগবে না, জানতে হবে হচ্ছে আমার লিম্ফোসাইট সবচেয়ে বেশি পাওয়া যায় কোথায়, বিভিন্ন লিম্ফয়েড টিস্যুতে, যেমন হচ্ছে প্লিহা, পৌষ্টিকনালী, সাবমিউকোসা, থাইমাস, টনসিল, অ্যাডেনয়েড। যদি প্রশ্ন থেকে যায় লিম্ফয়েড টিস্যু কী জিনিস সেটা হচ্ছে আমরা পরবর্তী লেকচারে জানতে পারবো যখন হচ্ছে আমরা লিম্ফ বা লুসিকা পড়তে যাব। জানতে হবে লিম্ফোসাইট কয় রকম। লিম্ফোসাইট হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে বি লিম্ফোসাইট, একটা হচ্ছে টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইট টি লিম্ফোসাইটটা বি কোষ এবং টি কোষ নামে পরিচিত। 2টা লিম্ফোসাইটই হচ্ছে আমার অস্থিমজ্জার স্টেম কোষ থেকে সৃষ্টি হয়। এখান থেকে আর কিছু প্রয়োজন নেই, বাকিটা আসলে ইমিউনিটি অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আমরা চলে আসব লিম্ফোসাইটের কাজ। বুঝতেই পারছি লিম্ফোসাইট কি করবে, বহিরাগত জীবাণু, যেহেতু সে শ্বেত রক্তকণিকা, মূলত শ্বেত রক্তকণিকা আমার প্রতিরক্ষামূলক ইউনিট হিসেবে কাজ করে, তার মানে লিম্ফোসাইটে কি করবে, বহিরাগত জীবাণুগুলো দেহে প্রবেশের আগে অ্যান্টিবডি তৈরি করে সেগুলোকে ধ্বংস করে ফেলবে। এইবার এই যে আমরা যে আলোচনা করলাম বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট, এখানে আচ্ছা তারপর কি হয়, একই ধরনের অণুজীব ভবিষ্যতে দেহে প্রবেশ করলে স্মৃতি বিকোষ সহজেই শনাক্ত ও ধ্বংসে সহযোগিতা করে। তার মানে হচ্ছে আমার এই লিম্ফোসাইটগুলো হচ্ছে এক ধরনের স্মৃতিকোষ বা মেমোরি সেল ফরমেশন করে। সেটা কি করে, আমার একটা জীবাণু শরীরে হচ্ছে প্রবেশ করলো, এই জীবাণুর বিরুদ্ধে লিম্ফোসাইটগুলো অ্যান্টিবডি তৈরি করলো এবং কিছু স্মৃতিকোষে তৈরি করে রাখলো। স্মৃতিকোষের কাজটা কি, পরবর্তীতে যদি কখনো সেই জীবাণু শরীরে আবার প্রবেশ করে সেই স্মৃতিকোষগুলো তখন সক্রিয় হয়ে অ্যান্টিবডি তৈরি এবং ক্ষরণের মাধ্যমে সেই জীবাণুকে খুব সহজেই ধ্বংস করে। এবং সে কি করে, ভাইরাস ছাড়াও দেহকোষ, ক্যান্সার কোষ ইত্যাদি ধ্বংস করে। এবং সবার লাস্টের কাজ হচ্ছে বিকৃত টি কোষ দেহে ক্যান্সার বা অটো ইমিউন ব্যাধি সৃষ্টি করে। তার মানে এর কাজ অতটা গুরুত্বপূর্ণ না এবং সহজ কাজ। এবার সার্বিকভাবে আমরা শ্বেত রক্তকণিকার কাজ করব। তো শ্বেত রক্তকণিকা যেহেতু দানাদার, অদানাদার, গ্র্যানিউলোসাইট, অ্যাগ্র্যানিউলোসাইট, তার মানে হচ্ছে এতক্ষণ ধরে আমরা যে কাজগুলো পড়লাম সবগুলো সম্মিলিত কাজে আসলে শ্বেত রক্তকণিকার কাজ। তার মানে এখানে নতুন কোনো কাজ নেই। খেয়াল করে দেখব মনোসাইট এবং নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে, মাত্র বলে আসলাম। লিম্ফোসাইটগুলো কি করে, অ্যান্টিবডি সৃষ্টি করে, মাত্র পড়ে আসলাম। এর জন্য এদেরকে কি বলা হয়, আণুবীক্ষণিক সৈনিক। এইবার এখানে একটা প্রশ্ন আসে এবং খুব বেশি ভুল হয় যদি প্রশ্ন আসে যে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কাদের, তবে উত্তর কি হবে বলো তো তোমরা, সেক্ষেত্রে আসলে উত্তর হবে লিম্ফোসাইট। তার মানে স্পেসিফিক যদি প্রশ্ন হয় যে আণুবীক্ষণিক সৈনিক বলা হয় কাদের, উত্তর হবে লিম্ফোসাইট। কিন্তু যদি বলে যে ভ্রাম্যমাণ প্রতিরক্ষামূলক ইউনিট কোনটা, তোমরা সেটা পড়ে আসছো, সেটা কাকে বলা হয়, সেটা ওভারঅল শ্বেত রক্তকণিকাকে বলা হয়। এখান থেকে আর কিছু না। তারপরটা তোমরা অলরেডি জেনে আসছো যে বেজোফিল কি করে, হেপারিন উৎপন্ন করে যা রক্তনালীর অভ্যন্তরে রক্ত জমাট রোধ করে। তার মানে হেপারিন সিক্রেশন করে কে, বেজোফিল। প্রশ্নটা অনেকবার আসে। এবং নিউট্রোফিল কি করে, নিউট্রোফিল ওই যে জীবাণু ধ্বংস করে ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে।
এবং এখানে কি রয়ে গেছে তোমার হচ্ছে যে হিস্টামিন কি করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং লাস্টলি হচ্ছে ইউসিনোফিল কি করে, রক্তে প্রবেশিত কৃমির লার্ভা ও অ্যালার্জিক অ্যান্টিবডি ধ্বংস করে। তার মানে হচ্ছে গ্র্যানুলোসাইট এবং অ্যাগ্র্যানুলোসাইটগুলোর সম্মিলিত কাজে আসলে শ্বেত রক্তকণিকার কাজ। যদি তাই হয় আমরা চলে আসবো হচ্ছে অনুচক্রিকা বা প্লাটিলেটসে। তাহলে অনুচক্রিকা কোথা থেকে তৈরি হয়? সবার প্রথম দেখো, দেহের লাল অস্থিমজ্জার মেগা ক্যারিওসাইট নামক বড় কোষ থেকে উৎপন্ন। তার মানে অনুচক্রিকা তৈরি হয় লাল অস্থিমজ্জার কোন কোষ থেকে? মেগা ক্যারিওসাইট সেল থেকে। এবার এখান থেকে তোমাকে জানতে হবে আবার কিছু প্রশ্ন। অনুচক্রিকার ব্যাস কত? অনুচক্রিকার প্রতি মিলিলিটার রক্তে কতগুলো অনুচক্রিকা থাকে? প্রতিদিন কতগুলো অনুচক্রিকা উৎপন্ন হয়? এবং অনুচক্রিকার আয়ুষ্কাল কতদিন? তো এখানে যে সংখ্যাসূচক তথ্যগুলো আছে এটাও আবার আমি শীটের মধ্যে ইনক্লুড করেছি, তোমরা দেখলে বুঝতে পারবে। অনুচক্রিকা খেয়াল করো, ব্যাস হচ্ছে 1 থেকে 4 মাইক্রোমিটার, সেটা নিউক্লিয়াসবিহীন। তার মানে লোহিত রক্তকণিকা, পরিণত লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস নেই, অনুচক্রিকাতে নিউক্লিয়াস নেই, শুধুমাত্র শ্বেত রক্তকণিকাতে নিউক্লিয়াস আছে। দেখো, প্রতি মিলিলিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা 1,50,000 থেকে 3 লক্ষ। প্রতিদিন অনুচক্রিকা উৎপন্ন হয় কতগুলো? 200 বিলিয়ন। এবং অনুচক্রিকার আয়ুষ্কাল কত? 8 থেকে 12 দিন। ঠিক আছে, যদি এই হয় তাহলে খেয়াল করে দেখো আমাদের এখানে যে পড়াগুলো আছে সেটা আমরা খুব সহজে পড়ে ফেললাম। এবং সবার লাস্টের যে কথা, যে এর ধ্বংসপ্রাপ্তি ঘটে কোথায়? যকৃত এবং প্লিহার ম্যাক্রোফেজের মাধ্যমে। এবার এখান থেকে আর কোনো পড়া নেই। এখন তোমার এই যে অংশটুকু, এইটা আসলে ব্লাড ক্লটিং মেকানিজমের অন্তর্ভুক্ত, সেটা হচ্ছে আমরা পরবর্তী পেজে পড়ব। এখান থেকে আর কিছুর প্রয়োজন হয় না। শুধু যদি জানতে চাও, অতিরিক্ত জানতে চাও, তাহলে প্রয়োজন হবে প্রত্যেকটি অনুচক্রিকার সাইটোপ্লাজমে কি থাকে? সংকোচন সহায়ক অ্যাক্টিন, মায়োসিন ও থ্রম্বোসিনিন প্রোটিন থাকে। তার মানে অনুচক্রিকার সাইটোপ্লাজমে কোন প্রোটিন পাওয়া যায়? প্রশ্ন এভাবে আসতে পারে। এখান থেকে আর কিছুর প্রয়োজন হয় না। চলে যাব একদম পরবর্তী পেজে। পরবর্তী পেজে খেয়াল করে দেখো কি বলা হচ্ছে, যে অনেকে কথিত অনুচক্রিকাকে স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে থ্রম্বোসাইট নামে অভিহিত করে। তার মানে স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে অনুচক্রিকাকে কি বলা হয়? থ্রম্বোসাইট। স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে অনুচক্রিকাকে বলা হয় থ্রম্বোসাইট। এবার তাহলে আমরা চলে আসবো অনুচক্রিকার কাজ। খুব সহজ কাজ, এবং আমি জানি অনুচক্রিকার প্রধানতম কাজ হচ্ছে সে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। দেখো তাহলে প্রথম কাজটা কি বললো? অস্থায়ী প্লাটিলেট প্লাক সৃষ্টির মাধ্যমে রক্তপাত বন্ধ করে। প্লাটিলেট প্লাক কি? আমরা যখন রক্ত জমাট বাঁধার কৌশল পড়ব তখন সেটা জেনে যাব। তারপর সে কি করে? রক্ত জমাট ত্বরান্বিত করতে বিভিন্ন ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে। সর্বমোট 13টি ক্লটিং ফ্যাক্টর আছে। তার মানে রক্ত জমাট ত্বরান্বিত করতে অনুচক্রিকা কি করে? ক্লটিং ফ্যাক্টর ক্ষরণ করে। প্রয়োজন শেষে রক্ত জমাট বিগলনে সাহায্য করে। রক্ত কি সবসময় জমেই থাকবে? তা তো না। যখন প্রয়োজন ফুরিয়ে যাবে, যখন নিচে টিস্যু বা কোষ তৈরি হয়ে গেছে, তখন হচ্ছে রক্তটা জমাট বিগলিত করে ফেলে। এবং কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কিছু ব্যাকটেরিয়া ভাইরাস ধ্বংস করে। এবং কি করে? দেহের কোথাও ব্যথার সৃষ্টি হলে নিউট্রোফিল ও মনোসাইটকে আকৃষ্ট করতে রাসায়নিক পদার্থ ক্ষরণ করে। কেননা হচ্ছে দেহের কোথাও ব্যথা সৃষ্টি হওয়া মানে সেখানে ইনফ্ল্যামেশন হচ্ছে, তার মানে সেখানে জীবাণু সংক্রমণ হয়েছে। যেহেতু ফ্যাগোসাইটোসিস করে হচ্ছে নিউট্রোফিল এবং মনোসাইট, তার মানে তখন সেই অনুচক্রিকা করে কি? নিউট্রোফিল ও মনোসাইটকে আকৃষ্ট করে সেইখানে গিয়ে রাসায়নিক পদার্থ ক্ষরণ করতে, যেন জীবাণু ধ্বংস হয়। তারপর দেখো কি করে? বলা হয় রক্তবাহিকার এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীর সুরক্ষার জন্য তারপর দেখো কি করা হয়? রক্তবাহিকার এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীর সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। রক্তবাহিকার এন্ডোথেলিয়ামের অন্তঃপ্রাচীর, মানে রক্তবাহিকার যে প্রাচীর, সেই প্রাচীরের অন্তঃপ্রাচীরের সুরক্ষার জন্য গ্রোথ ফ্যাক্টর ক্ষরণ করে। এবং এক ধরনের রাসায়নিক ক্ষরণ করে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেটা হচ্ছে সেরাটোনিন।
তার মানে হচ্ছে সেরোটোনিন নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে কেন? রক্তপাত বন্ধের উদ্দেশ্যে রক্তবাহিকাকে দ্রুত সংকোচন করতে। মানে রক্তবাহিকাকে যদি আমি সংকোচন করে ফেলি তাহলে আমার কি হবে? রক্তের যে ফ্লো সেটা কমে যাবে। এখান থেকে আর কিছু নেই। স্বাভাবিক ক্ষেত্রে যদি অনুচক্রিকা বেশি থাকে তাহলে রক্তনালিকার ভিতরে জায়গায় জায়গায় রক্ত জমাট বেঁধে যায়, যার ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাক এই সমস্ত সমস্যার সৃষ্টি হতে পারে। তাহলে আশা করি অনুচক্রিকার কাজ বুঝতে তোমাদের খুব বেশি সমস্যা হবে না। যদি তাই হয় তাহলে আমরা চলে আসবো আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন। এখন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যেহেতু মেকানিজমের প্রয়োজন নেই, সেটা এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। আমরা দুইভাবেই জানবো যেন হচ্ছে আমার জানাটা হয়ে যায়। সবার প্রথম আমাকে জানতে হবে যে রক্ত জমাট বাঁধা মানবদেহের রক্তবাহিকা অর্থাৎ ধমনী শিরা এর ভেতরে কেন রক্ত জমাট বাঁধতে পারে না। কারণ কি? যে বাহিকার অন্তঃস্থ প্রাচীর থাকে মসৃণ, খুবই গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে ভেতরের যে প্রাচীরটা, সেই প্রাচীরটা কেমন হয়? মসৃণ হয়, যার ফলে তোমার হচ্ছে সেখানে রক্ত জমাট বাঁধতে পারে না। এবং রক্তে এক ধরনের রাসায়নিক সংবহিত হয়, সেটার নাম হচ্ছে হেপারিন। তার মানে হেপারিনের কারণে রক্তবাহিকার অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে পারে না। তাহলে এখন দেখি আমার রক্ত জমাট বাঁধার মেকানিজম। আচ্ছা, আমরা চলে আসি এখন রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চনের সংজ্ঞায়। কি বলা হচ্ছে? দেহের কোথাও ক্ষত সৃষ্টি হলে, কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হলে রক্তপাত বন্ধের উদ্দেশ্যে ও সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানের রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে, সে প্রক্রিয়াকে রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চন বলে। কিচ্ছু বুঝি নাই। তো আমরা হচ্ছে কাজ করি, আমরা সংজ্ঞাটা হচ্ছে ডিসেক্ট করি, আশা করি বুঝে যাব। সবার প্রথম, দেহের কোথাও ক্ষত সৃষ্টির ফলে, বুঝতে পারলাম দেহের কোথাও কেটে গেল, ক্ষত সৃষ্টি হলো, ফলে কি হয়? কোনো রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হলে। এর মানেটা কি? কোনো রক্তবাহিকা এর প্রাচীর যদি ক্ষতিগ্রস্ত হয়, কোনো রক্তবাহিকার বহিঃপ্রাচীর যদি ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে বলা হচ্ছে রক্তবাহিকার এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হলে। ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তার মানে রক্ত বের হচ্ছে, এখন সেই রক্তপাত বন্ধের উদ্দেশ্যে ও সংক্রমণ প্রতিরোধে। তার মানে কেটে যাওয়ার ফলে যে রক্তটা বের হচ্ছে সেই রক্তপাত বন্ধের উদ্দেশ্যে এবং সেখানে যেন সংক্রমণ না হয়, সেই সংক্রমণ প্রতিরোধে যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায়, অবশ্যই এটা একটা জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া, যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষতস্থানের রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করা হয়, সে প্রক্রিয়াকে বলা হয় রক্ত জমাট বাঁধা। আশা করি এবার বুঝতে সমস্যা হবে না। জানতে হবে যে রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চনে কয় ধরনের ক্লটিং ফ্যাক্টর কাজ করে? 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর কাজ করে। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টর হচ্ছে 4টা। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লটিং ফ্যাক্টর কয়টা? 4টা। সেই 4টা মনে রাখার জন্য আমরা ছন্দ পড়ব, ফুল পরে টুপ করে। ফুল দিয়ে কি হয়? ফাইব্রিনোজেন। পরে দিয়ে কি হয়? প্রথম বিন। টুপ দিয়ে হয় আসলে থ্রম্বোপ্লাস্টিন, করে দিয়ে হয় আসলে ক্যালসিয়াম। তার মানে ফুল পরে টুপ করে দিয়ে আমি 4টা ক্লটিং ফ্যাক্টর শিখে গেলাম। এইবার আর এখান থেকে কিছুই লাগবে না। তারপর দেখো একটা সংজ্ঞা, এবং সেটা 1 নম্বর এমসিকিউর জন্য আসে। ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত মন্থর ও বন্ধের প্রক্রিয়াকে কি বলা হয়? হিমোস্টেসিস। কি বলা হয়? হিমোস্টেসিস। মানে হিমোস্টেসিস কি? ক্ষত নিরাময়ের উদ্দেশ্যে যে কোনো উপায়ে রক্তপাত বন্ধের প্রক্রিয়াকে বলা হয় হিমোস্টেসিস। এখান থেকে আর কিছুই লাগবে না। আমরা চলে আসব রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চনের প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা আমি হচ্ছে এইচএসসি স্টুডেন্টদের জন্য বলছি, আর এখান থেকে এমসিকিউ এর জন্য কি প্রয়োজন হবে আমি তোমাদের বলে দেব। সবার প্রথম ধাপ বাই ধাপ আমরা দেখে নিই, খুব সহজ, 2 মিনিটের বেশি লাগবে না। দেখো কি বলা হচ্ছে, যে স্বাভাবিক অবস্থায় রক্তবাহিকার এন্ডোথেলিয়াল কোষ থেকে ক্ষরিত বিশেষ অণু হেপারিন, থ্রম্বোমোডিউলিন ইত্যাদির প্রভাবে রক্ত প্রবাহের সময় অনুচক্রিয়াগুলো এন্ডোথেলিয়াম সংলগ্ন হওয়া থেকে বিরত থাকে, তাই জমাট বাঁধে না। তার মানে এটা হচ্ছে নর্মাল কথা, যে স্বাভাবিক অবস্থায়
অবস্থায় রক্তবাহিকা অর্থাৎ ধমনী শিরার ভিতর দিয়ে যখন রক্ত প্রবাহিত হয় তখন সেই রক্তের সাথে হেপারিন, থ্রম্বোমোডিউলিন ইত্যাদি মিশে থাকে, ফলে কি হয় না, রক্ত জমাট বাঁধে না। তাহলে দেখি কখন থেকে জমাট বাঁধা শুরু হয়, কিন্তু বাহিকায় ক্ষত সৃষ্টির ফলে, তার মানে হচ্ছে আমার সেই রক্তবাহিকার মধ্যে একটা ক্ষত সৃষ্টি হলো, ফলে কি হয়, রক্তের মধ্যে বিদ্যমান অণুচক্রিকা সেটা হচ্ছে কোলাজেন তন্তুর সংস্পর্শে আসে। তার মানে এটাকে আমি বলতে পারি স্টেপ 1। তার মানে স্টেপ 1 কি হবে, স্টেপ 1 হচ্ছে বাহিকায় ক্ষত সৃষ্টির ফলে অণুচক্রিকা কোলাজেন তন্তুর সংস্পর্শে আসবে। এখন কোলাজেন তন্তু আমি কোথায় পাচ্ছি, আমার চামড়া মূলত কি দিয়ে তৈরি, চামড়া হচ্ছে আমার কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। তার মানে কোলাজেন তন্তু আসলে চামড়াকে ইন্ডিকেট করছে। তার মানে অণুচক্রিকা যখন কোলাজেন তন্তুর সংস্পর্শে আসবে তখন সেটা কি হয়, স্ফীত হয়, চারপাশ থেকে ঘনপথ সৃষ্টি করে এবং বিপুল পরিমাণ এডিপি ক্ষরণ করে। এটাকে আমি বলতে পারি 2 নাম্বার ধাপ। এটা আসলে একটা ধাপের অন্তর্ভুক্ত, বাট তোমাদের সুবিধার জন্য আমি 2টা ধাপের অন্তর্ভুক্ত করলাম। তাহলে কি হলো, প্রথমে হচ্ছে ক্ষত সৃষ্টির ফলে অণুচক্রিকা কোলাজেন তন্তুর সংস্পর্শে আসবে, দ্বিতীয় হচ্ছে এখান থেকে ঘনপথ সৃষ্টি হবে, ঘনপথ কি, ক্ষুদ্র অ্যামিবয়েড চলনের মতো বিপুল পরিমাণ এডিপি ক্ষরণ হবে। এই এডিপির সহায়তায় কি হবে, আশেপাশের অণুচক্রিকাও একত্রিত হয়ে সংবদ্ধ হয়ে একটা স্তূপ ধারণ করবে। আশা করি বুঝতে সমস্যা হয়নি। তাহলে ধাপটা কি বললাম, প্রথমে হচ্ছে অণুচক্রিকা কোলাজেন তন্তুর সংস্পর্শে আসবে অর্থাৎ চামড়ার সংস্পর্শে আসবে, তারপর সেটা কি হবে, স্ফীত হবে অর্থাৎ পুরু হবে, মোটা হবে, তারপর কি হবে, তারপর হচ্ছে এখানে ঘনপথ সৃষ্টি করবে এবং কি করবে, এবং এডিপি ক্ষরণ করবে। এবং এই এডিপি ব্যাডিনোসিন ডাইফসফেটের কারণে কি হবে, আশেপাশের অণুচক্রিকাও সেইখানে গিয়ে একটা স্তূপ তৈরি করবে। তারপর কি হবে, যে রক্তবাহিকার ক্ষতস্থানে অণুচক্রিকা ও ক্ষতের টিস্যু থেকে, অর্থাৎ যেখানে সেই স্তূপের সৃষ্টি হলো সেইখানে এবং সেই ক্ষত টিস্যু থেকে কি হবে, প্রথমবিন সক্রিয়কারী পদার্থ খরিত হবে। কি হবে, প্রথমবিন সক্রিয়কারী পদার্থ। সেই প্রথমবিন সক্রিয়কারী পদার্থ কি করবে, দেখো প্রয়োজনীয় একটি ক্লটিং ফ্যাক্টর সেটা হচ্ছে ক্যালসিয়াম, সেই ক্যালসিয়াম সহায়তায় রক্তরসে অবস্থিত নিষ্ক্রিয় প্রথমবিনকে থ্রম্বিনে পরিণত করবে। তার মানে তৃতীয় ধাপে আমি বলতে পারি যেখানে কি হবে, রক্তবাহিকার ক্ষতস্থানে যেখানে এই অণুচক্রিকা একটা স্তূপ তৈরি করলো সেখান থেকে কি হবে, প্রথমবিন সক্রিয়কারী পদার্থ খরিত হবে। এই প্রথমবিন সক্রিয়কারী পদার্থ সে কি করবে, ক্যালসিয়ামের সহায়তায় রক্তরসে অবস্থিত নিষ্ক্রিয় প্রথমবিনকে সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে। তার মানে সক্রিয় থ্রম্বিনে পরিণত করা, সেটা হচ্ছে আমি 4 নাম্বার ধাপ দিয়ে বলতে পারি। তারপর এই যে সক্রিয় থ্রম্বিন হলো, এই সক্রিয় থ্রম্বিনের কাজটা কি, এই থ্রম্বিনটা করবে কি, রক্তরসে অবস্থিত ফাইব্রিনোজেন নামক গ্লাইকোপ্রোটিনকে ফাইব্রিন তন্তুতে পরিণত করবে। তার মানে থ্রম্বিন কি করবে, 5 নাম্বার ধাপে রক্তরসের মধ্যে বিদ্যমান ফাইব্রিনোজেন। এখন প্রশ্ন হচ্ছে ভাই ফাইব্রিনোজেন কই আসলো, কারণ এই যে বাই ডিফল্ট আমার 4টা জিনিস থাকে, তাহলে এই থ্রম্বিনটা কি করবে, রক্তরসে অবস্থিত ফাইব্রিনোজেনকে ফাইব্রিন তন্তুতে পরিণত করবে। এই ফাইব্রিন তন্তু, এইরকম তন্তু আস্তে আস্তে কি করবে, পরস্পর যুক্ত হয়ে ফাইব্রিন জালক সৃষ্টি করবে। পরস্পর যুক্ত হয়ে কি করবে, ফাইব্রিন জালক সৃষ্টি করবে। তারপর যদি হচ্ছে এইটা আমার হয়, এটাকে আমি বলতে পারি 6 নাম্বার ধাপ। তারপর চলে আসবো পরবর্তী ধাপে, কি বলা হচ্ছে যে ফাইব্রিন জালক সে কি করবে, ক্ষতস্থানে জড়ো হয়ে থাকা অণুচক্রিকার চারদিকে জড়িয়ে একটা প্লাটিলেট প্লাক বা ছিপি নির্মাণ করবে। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো, ব্যাপারটা হচ্ছে একটা চাদর দিয়ে কোনো একটা স্তূপকে ঢেকে দেওয়ার মতো। সেই স্তূপটা যদি অণুচক্রিকার স্তূপ হয় তাহলে সেই ফাইব্রিন জালকটা করবে কি, চাদর দিয়ে সেই স্তূপটাকে মুড়িয়ে ফেলবে। সেটাকে আমি বলবো প্লাটিলেট প্লাক ফর্মেশন বা ছিপি ফর্মেশন। তাহলে এটাকে আমি বলতে পারি স্টেপ 7। তারপর দেখো কি হয়, এই ছিপিটি রক্ত জমাটের কাঠামো হিসেবে কাজ করে, কারণ সেই ফাইব্রিন জালকে অণুচক্রিকা, রক্তকণিকা, রক্তরস ও অন্যান্য উপাদান কি হয়, এরা আটকে যায়, ফলে রক্ত সেখান থেকে বের হতে পারে না, অর্থাৎ রক্ত জমাট বেঁধে যায়
এবং লোহিত রক্তকণিকা যেহেতু সেখানে থাকে, সে কারণে সেই জমাটটিকে কেমন দেখায়, লালচে দেখায়। তো এই হচ্ছে আমার অষ্টম ধাপ। তার মানে 8টা স্টেপের মাধ্যমে আমি আশা করি খুব সহজেই রক্ত জমাট বাঁধা বা রক্ততঞ্চনটা বুঝতে পারবো। এইবার যদি তাই হয়, যদি এটা বুঝে যাই, তাহলে একটা বিষয় আমাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দেখো এইখানে খুব সংক্ষিপ্ত করে দিয়ে দেওয়া হয়েছে। দেখো তো কি বলল, ক্ষতিগ্রস্ত এন্ডোথেলিয়াম ও বিমুক্ত অনুচক্রিকা ক্যালসিয়ামের সহায়তায় নিষ্ক্রিয় প্রথমবিন। আমরা এটা এখান থেকে পড়বো না। চাইলে হচ্ছে পরীক্ষায় অ্যান্সার করার সময় যারা সিকিউ দিবে তাদের জন্য বলছি, যদি পরীক্ষায় অ্যান্সার করতে হয় এই ফ্লোচার্টটা দিতে পারো, বাট ব্যাখ্যাটা তুমি আসলে বই থেকে এই 8টা স্টেপের মাধ্যমেই করবে। এবার একটা বিষয় খেয়াল করো, যে জমাট বাঁধা শেষ হলে জমাট থেকে যে হলুদ তরল বেরিয়ে আসে তাকে বলা হয় সিরাম। তার মানে রক্ত জমাট বাঁধা শেষ হলে সেই জমাট থেকে যে তরল বের হয় তাকে বলা হয় সিরাম। সিরাম রক্ত রসের মতোই, শুধুমাত্র তফাৎটা কি, সিরামে কি থাকে না, কোনো ফাইব্রিনোজেন এবং প্রথমবিন থাকে না। তার মানে দুইটা ফ্যাক্টর, ফাইব্রিনোজেন এবং প্রথমবিন সিরামে থাকে না। এবার খেয়াল করো, এই ফাইব্রিন জালকটা আসলে সাময়িক, কেননা আমার যখন কোনো জায়গায় হাত কেটে যায় বা ছিলে যায়, দেখি যে এখানে হচ্ছে রক্ত জমাট বেঁধে গেছে, বাট এই জমাট বাঁধাটা কি হচ্ছে সারা জীবন থাকে? মোটেও না। 1 মাস সময় পর দেখা যায় যে সেটা চামড়াটা শুকিয়ে উঠে আসে, নিচে নতুন চামড়ার স্তর সৃষ্টি হয়ে যায়। তার মানে কি, রক্তবাহিকার পুনর্গঠন শুরু হলে নতুন টিস্যু কোষ সৃষ্টির জন্য প্লাজমিন এনজাইম ফাইব্রিন জালককে ধ্বংস করে দেয়। মানে হচ্ছে নতুন একটা এনজাইম এখানে কাজ করে, সেই এনজাইমটার নাম হচ্ছে প্লাজমিন এনজাইম। সে কি করে, নতুন টিস্যু তৈরি করে এবং আগের ফাইব্রিন জালকটাকে ধ্বংস করে দেয়। এবার চলে আসবো আজকে লাস্ট পড়া, সেটা হচ্ছে রক্ততঞ্চনকাল এবং রক্তক্ষরণকাল। রক্ততঞ্চন মানে হচ্ছে রক্ত জমাট বাঁধা, অর্থাৎ দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে তাকে বলা হয় রক্ততঞ্চনকাল। অর্থাৎ দেহ থেকে নির্গত রক্ত জমাট বাঁধতে যে সময় লাগে তাকে বলা হয় রক্ততঞ্চনকাল। স্বাভাবিক অবস্থায় মানুষের রক্ততঞ্চনকাল কত? 3 থেকে 8 মিনিট। এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, আশা করি ভুল হবে না। এবং চলে আসবে হচ্ছে রক্তক্ষরণকাল। এটা জেনে রাখো, ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সময়টা বেশি লাগে। চলে আসবে হচ্ছে রক্তক্ষরণকাল। রক্তক্ষরণকাল মানে কি, কতটা সময় পর্যন্ত রক্ত ক্ষরিত হবে, অর্থাৎ কোনো বাহ্যিক প্রয়োগ ছাড়া প্রথম রক্ত নির্গত হওয়া থেকে শুরু করে রক্ত জমাট বাঁধা পর্যন্ত সময়কে বলা হয় রক্তক্ষরণকাল। ঠিক আছে? তার মানে যতক্ষণ পর্যন্ত রক্ত জমাট বাঁধছে না তার আগ পর্যন্ত সময়টাকে বলা হচ্ছে আমার রক্তক্ষরণকাল। স্বাভাবিক রক্তক্ষরণকাল কত? 1 থেকে 4 মিনিট। তার মানে এই দুটো ইনফরমেশনে ভুল করা যাবে না। রক্ততঞ্চনকাল হচ্ছে 3 থেকে 8 মিনিট, রক্ত জমাট বাঁধতে 3 থেকে 8 মিনিট সময় লাগে। রক্তক্ষরণকাল স্বাভাবিক অবস্থায় জমাট বাঁধার আগে রক্তক্ষরণ হয় 1 থেকে 4 মিনিট। যদি এই হয়, আশা করি বুঝতে পারছো। আমার আজকে পড়ানো এতটুকুই ছিল। আমরা পরবর্তী দিন ইনশাল্লাহ লসিকা বা লিম্ফ থেকে নতুন ভিডিও লেকচার শুরু করব। এই ভিডিও লেকচার দেখতে তোমাদের যদি কোনো সমস্যা হয় বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে। আর ভালো করে পড়ো, অবশ্যই দোয়া করো আমার জন্য। দেখা হবে। আল্লাহ হাফেজ।